তাহলে আজকে ক্লাস 8 এর রাসায়নিক বিক্রিয়া, যেটা আমাদের চ্যাপ্টার নাম্বার 2.3 সম্ভবত, সেই চ্যাপ্টারটাই শুরু করছি। এবং এই চ্যাপ্টারের আমাদের যে সরকারি বই আছে সেটা রিডিং গত সপ্তাহে পড়িয়ে দেওয়া হয়েছিল। আজকে রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটাকে শুরু, আশা করব শেষ হয়ে যাবে যতটা তাড়াতাড়ি সম্ভব হয়। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, যদি চ্যাপ্টারের প্রথমে দেখি, রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমাদের আলোচনা করা আছে। ক্লাস 7-এ আমরা রাসায়নিক বিক্রিয়া নিয়ে পড়েছিলাম। রাসায়নিক বিক্রিয়া কাকে বলে যদি বলো, এক বা একাধিক পদার্থ যুক্ত হয়ে যদি নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থ তৈরি হয়, বা কোনো একটি পদার্থ বিয়োজিত হয়ে এক বা একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি হয়, এই রকম ঘটনায় যদি আলো, তাপ এগুলো উৎপন্ন হয়, তখন তাকে রাসায়নিক বিক্রিয়া বলবো। যেমন ধরো, আমরা বায়ুতে যখন কার্বনকে পোড়াই, তাহলে কার্বনের সাথে অক্সিজেনের বিক্রিয়া হয়ে তৈরি হয় কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড প্রস্তুতি হওয়ার সময় প্রচুর তাপ উৎপন্ন হয়, সেজন্য আমরা প্লাস তাপ লিখে দিতে পারি। তাহলে এখানে তাপ উৎপন্ন হচ্ছে। এবং দেখবে কাঠকে পোড়ালে সেক্ষেত্রে আলো উৎপন্ন হয়। তাহলে এক্ষেত্রে কার্বনকে অক্সিজেনের উপস্থিতিতে যদি দহন করা হয়, তাহলে একটা নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ কার্বন ডাই অক্সাইড পাচ্ছ, এখানে তুমি দেখতে পাচ্ছ CO2। তাহলে CO2, তাই না, কার্বন ডাই অক্সাইড পাচ্ছ। তেমনি আমরা যদি ক্যালসিয়াম কার্বনেট মার্বেল পাথরকে দেখি, এই মার্বেল পাথরকে যদি উত্তপ্ত করা হয়, মানে এখানে আমরা তাপ প্রয়োগ করি। তাহলে মার্বেল পাথরকে যদি আমরা তাপ প্রয়োগ করি, তাহলে সেই পদার্থ ভেঙে যায়, ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন পদার্থ তৈরি হওয়া, যেমন কার্বনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি করছে, কার্বন ডাই অক্সাইড। আবার একটি মাত্র পদার্থ ভেঙে গিয়ে একাধিক নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ তৈরি করছে। দেখতে পাচ্ছ ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে এখানে ক্যালসিয়াম অক্সাইড CaO আর কি তৈরি করছে, CO2। এই রকম ঘটনাগুলোকে আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়ার ফলে তাপ আর আলো উৎপন্ন হয়, উৎপন্ন হতেই হবে তার কোনো মানে নাই। কোন কোন বিক্রিয়ায় আলো উৎপন্ন হয়, কোন কোন বিক্রিয়ায় আলো উৎপন্ন নাও হতে পারে। তবে কোনো না কোনো বিক্রিয়ায় সামান্য পরিমাণ তাপ উৎপন্ন হতে পারে বা তাপ শোষিত হতে পারে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হতে পারে, আবার রাসায়নিক বিক্রিয়ার সময় তাপ শোষিতও হতে পারে। মানে কি, বিক্রিয়ার ফলে দেখা গেল ঠান্ডা হয়ে গেল। এখান থেকে রাসায়নিক বিক্রিয়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। তাপমোচী মানে আগের দিন পড়েছো তোমরা, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যেমন কার্বন, কাঠকে যদি পোড়াও তাহলে সেক্ষেত্রে তোমার তাপ উৎপন্ন হবে, এটাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। আবার যদি তুমি জলের মধ্যে সামান্য পরিমাণ ইউরিয়াকে মিশিয়ে দাও, তাহলে সেখানে সামান্য পরিমাণ ঠান্ডা হয়ে যায়, এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া, এখানে তাপ শোষিত হয়। এছাড়াও ক্লাস 7-এ তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে ডিটেল পড়েছো। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া মনে করে দেখতে পারো, তার সঙ্গে তোমরা পড়েছো প্রতিস্থাপন বিক্রিয়া, বিনিময় বিক্রিয়া, এরকম বহু বিক্রিয়া তোমরা ক্লাস 7-এ পড়েছো। সেগুলো সম্বন্ধে আমার এখন ধারণা দিয়ে লাভ নাই, 7-এরটা আশা করছি 7-এ পড়ে নিয়েছো। তো রাসায়নিক বিক্রিয়া কাকে বলে, আই হোপ বুঝাতে পারলাম ব্যাপারটা। এই রাসায়নিক বিক্রিয়াকে আমরা এই যে চিহ্ন সংকেত দ্বারা লিখছি, এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণ। হ্যাঁ না বলবে। আর ক্লাস 7-এ তোমরা এই রাসায়নিক সমীকরণকে ব্যালেন্স করা শিখেছো, মনে আছে নিশ্চয়ই। আমরা ক্লাস 7-এর ব্যাচে ব্যালেন্স করা শিখেছিলাম। তো তোমরা আশা করছি সকলে সেই ব্যালেন্স করাটা মোটামুটি জানো। আই হোপ তোমরা পারবে সেগুলো করতে। তো রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে ধারণা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে সবার। রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক বলতে কি বোঝো? যদি আমরা মাটিতে কোনো জায়গায় কেরোসিন ফেলে দিই, তাহলে কেরোসিন আপনা আপনি নিজেই জ্বলে যায় না, বা কোনো জায়গায় কয়লা রেখেছি, কয়লা আপনা আপনি আগুন লেগে গেল, এরকম হয় না। তো এই যে হঠাৎ করে কোনো কিছু হয় না, আমরা যখনই পেট্রোল বা কেরোসিন বা এরকম কিছু জ্বালানিকে জ্বালাতে চাই, আমাদেরকে বাইরে থেকে তাপ দিতে হয়। দেশলাইয়ের আগুন হতে পারে, যে কোনো কিছু তাপ দিতে হয়। তাহলে একটা বিক্রিয়া শুরু করতে গেলে বাহ্যিক কিছু শর্ত আছে, সেই বাহ্যিক শর্তগুলো দিলে পরে বিক্রিয়াটা শুরু হয়। যেমন ধরো তুমি পড়াশোনা বাড়িতে গিয়ে করবে না, বাহ্যিক শর্তটা কি, বাবাকে দাঁড়াতে হবে এরকম করে, চল, তখন দেখবো অটোমেটিক মাকে দাঁড়াতে হবে। তাহলে পরে দেখবো অনেকে থাকে কি, না আমাকে না আমার ছেলের সঙ্গে সারা রাত জেগে স্যার পড়ে বসে থাকতে হয়। শর্তটা কি, আমার ছেলে তখনই পড়বে যখন আমি দাঁড়িয়ে বসে থাকবো, তাই না? এরকম অনেকে থাকে যে মা পাশে থাকলে আমার পড়াটা ভালো হয়, তাহলে শর্ত এটা, তাই না? সো এরকম রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সব সময়
কিছু না কিছু বাহ্যিক শর্ত দরকার হয়, যার ফলে সেটা তৈরি হবে, তাদেরকে আমরা প্রভাবক বলছি। বিক্রিয়াটাকে প্রভাব দিচ্ছে। যেমন উদাহরণ দিচ্ছি, আমরা যদি সূর্যালোকের উপস্থিতিতে গাছের পাতাকে রেখে দিই, গাছকে রেখে দিই, তাহলে সেখানে খাদ্য তৈরি হয় সালোক সংশ্লেষ পদ্ধতিতে। কিন্তু সেই গাছটাকে যদি আমি অন্ধকার ঘরে ভরে দিই, তাহলে কৃষ্ণ পর দেখবো মারা গেছে। কেন? কারণ তার খাবারের অভাবে সে মারা গেছে। কিসের অভাব? খাবারের অভাব। কোন খাবারের অভাব? তারও কারণ সে নিজে খাবার তৈরি করতে পারেনি। কেন খাবার তৈরি করতে পারেনি? সূর্যালোক ছিল না বলে। অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে গেলে আমাদের সূর্যালোক দরকারই আছে, আলো দরকার, নালে পারবো না। তাহলে এক্ষেত্রে প্রভাবক গুলোকে আমরা এভাবে ভাববো। একটা বিক্রিয়া শুরু করতে গেলে যেটা দরকার হয়, সো প্রভাবক গুলোকে আমরা অনেক ভাবে ভাবতে পারি। যেমন প্রথম প্রভাবক আমরা ভাবতে পারি তাপ। তাপ একটা বড় প্রভাবক। তাপের ফলে অনেক বিক্রিয়া শুরু হয়। তারপর কি হতে পারে? আলো হতে পারে, যেমন এক্ষুনি উদাহরণ দিলাম। যেমন হতে পারে তোমার চাপ হতে পারে, যেমন দ্রাবক হতে পারে, আর কি হতে পারে? তড়িৎ হতে পারে, নাকি রে? এরকম অনেক রকমের প্রভাবক আছে, যেগুলোর উপস্থিতিতে আমরা কোনো একটা রাসায়নিক বিক্রিয়াকে শুরু করতে পারি। উই ক্যান ইন্ট্রোডিউস এই প্রভাবক গুলোকে টু স্টার্ট আর রাসায়নিক বিক্রিয়া। একটা রাসায়নিক বিক্রিয়া স্টার্ট করতে পারি আমরা। তাহলে আই হোপ প্রভাবক সম্বন্ধে ধারণা পেয়ে গেছি আমরা। আগের দিন আমি হালকা হালকা এগুলো সম্বন্ধে বুঝিয়েও দিয়েছিলাম পড়ানোর সঙ্গে সঙ্গে, তোমাদের যদি মনে থাকে, তাই তো? চলো, তাহলে প্রভাবক সম্বন্ধে ধারণা আই হোপ ক্লিয়ার হয়ে গেছে সবার। তো আমরা প্রথম প্রভাবকটা নিয়ে আলোচনা করি, রাসায়নিক বিক্রিয়ায় তাপের প্রভাব। দেখা গেছে কিছু কিছু পদার্থ আছে, যেমন আমরা এখানে উদাহরণ নিচ্ছি কপার নাইট্রেট। এই কপার নাইট্রেট একটা পদার্থ, কঠিন পদার্থ। ধরো এই কঠিন পদার্থের মধ্যে যদি আমরা তাপ প্রয়োগ করি, ইফ উই অ্যাপ্লাই হিট, তাপ দিই, তাহলে আমার কাছে ধরো কোনো একটা জায়গায়, না তো কোনো জায়গায় কপার নাইট্রেটের একটা কিছু পড়ে আছে, কিছু কপার নাইট্রেট পড়ে আছে। কিন্তু এই কপার নাইট্রেটটা যখন পড়ে আছে, কিছুই হচ্ছে না, বাতাসে চুপচাপ পড়ে আছে, এর কোনো রাসায়নিক বিক্রিয়া হচ্ছেই না। কিন্তু যখনই আমি বাইরে থেকে কি দিয়ে দিলাম? হিট, তাপ দিয়ে দিলাম। ব্যাপারটা বোঝার চেষ্টা করবা। বাইরে থেকে আমি কি দিয়ে দিলাম? তাপ। তখনই দেখা যাচ্ছে এখান থেকে তৈরি হচ্ছে কি একটা বাদামি রঙের গ্যাস। কি নাম রে তার? পড়েছিস নিশ্চয়, নাইট্রোজেন ডাইঅক্সাইড। জানিস তো, পদার্থের প্রকৃতি চ্যাপ্টারে পড়েছিলাম। তো নাইট্রোজেন ডাইঅক্সাইড এই প্রকারের একটা বাদামি রঙের গ্যাস তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে একটা বিশেষ পদার্থ তৈরি হয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড কপার অক্সাইড, CuO, আর কিছুটা পরিমাণ অক্সিজেন গ্যাস তৈরি করছে। দেখো, তাহলে যখন আমি হিট দিইনি, এগুলো কিছুই হচ্ছিল না। কিন্তু যখনই পদার্থটার মধ্যে আমি হিট দিয়ে দিচ্ছি, তাপ দিচ্ছি, তখন এটা ভেঙে গিয়ে এরকম তৈরি করছে। উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কোন এক জায়গায় বিশেষ একটা পদার্থ হচ্ছে, তার নাম KClO3, পটাশিয়াম ক্লোরেট। একে রেখে দাও, কিচ্ছু হবে না, বিক্রিয়াই হবে না, চুপচাপ বসে আছে। অর্থাৎ তুমি তাকে যদি হাতে নিয়ে বসে থাকো, কিছুই হবে না, পটাশিয়াম ক্লোরেট। কিন্তু যখনই এই পটাশিয়াম ক্লোরেটে আমরা বাইরে থেকে তাপ দেব, তখন এই পটাশিয়াম ক্লোরেট ভেঙে গিয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি করবে। দেখো, রাসায়নিক বিক্রিয়া হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখছি কিছু কিছু পদার্থ বিক্রিয়া শুরু করতে গেলে বাইরে থেকে একটা বিশেষ প্রভাবক দরকার, সেটার নাম কি? তাপ। তাহলে তাপের ফলে আমরা এরকম ভাবে কোনো বিক্রিয়া শুরু করতে পারি। এবার সব বিক্রিয়া শুরু করতে গেলে কি তাপ লাগবে? না বাবা, বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক বিভিন্ন হতে পারে, তাই না? যেমন অনেকে কি বলে, স্যার আমার কথা না একটুও শোনে না, আপনি যদি বলেন আপনাকে ভগবানের মতো ভালোবাসে, আপনার কথা বললে আমার ছেলে পড়তে বসবে, তাহলে এখানে প্রভাবক আমি হিসেবে কাজ করবো, হ্যাঁ না বলবে। আবার কোনো কোনো ক্ষেত্রে কি হয়, প্রভাবক হিসেবে তার বন্ধু হিসেবে কাজ করতে পারে। যে বন্ধুটা আমাকে বলেছে পড়তে, চলো পড়ি, এরকম খুব কম হয়। বন্ধুরা পড়াশোনার জন্য বলে না সচরাচর, ঠিক আছে? বন্ধুরা চাইবে যে চলো তুই যত নিচে নাবি, তুই যত খারাপ হবি তত ভালো, তোর থেকে আমি উপরে উঠে গেলে ভালো হয়, তাই না? যাই হোক, বক্তব্যটা হচ্ছে সবার জন্য তাপ দরকার নয়। যে কোনো বিক্রিয়ায় তাপ দরকার হতে পারে, কোনো বিক্রিয়া আলো দরকার হতে পারে, কোনো বিক্রিয়া কি হতে পারে? তড়িৎ হতে পারে। তো তাপের প্রভাবটাই হোক ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই, বুঝতে পেরেছো নিশ্চয়। তারপর হচ্ছে আলোর প্রভাব। একটু আগে আলো নিয়ে একটা কোশ্চেন করছিলাম আমরা, যে আমরা যদি উদ্ভিদকে আমরা সূর্যালোক থেকে অন্ধকার ঘরে ভরে দিই, তাহলে দেখবো তার গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে আলোর প্রভাবে একটা ঘটা বিক্রিয়ার নাম হচ্ছে কি? সালোক সংশ্লেষ। সো আমরা এখানে বলতে পারবো সালোক সংশ্লেষ নামক যে বিক্রিয়াটা হয়, সেটা আলোর উপস্থিতিতে হয়। আলো থাকলে তবেই হবে, আদারওয়াইজ হবে না। এবং সালোক সংশ্লেষ পদ্ধতিতে কি হয়, উদ্ভিদের মূলরোম মাটি থেকে জল শোষণ করে, আর কি করে, পাতা বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, এবং পাতার পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে কার্বন ডাই অক্সাইড প্রবেশ করে পাতার ক্লোরোফিলে, নাকি রে, কি হয়, কার্বন ডাই অক্সাইড আর জল পৌঁছে যায়, এবং সেখানে গিয়ে বিক্রিয়া হয়ে সরল শর্করা জাতীয় খাদ্য কি তৈরি করে? গ্লুকোজ তৈরি করে, এবং তার সাথে অক্সিজেন তৈরি করে। এই অক্সিজেনটা পরিবেশে ছেড়ে দেয়, সেজন্য উদ্ভিদ আমাদের খুব দরকার।
উদ্ভিদ কি করছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, অক্সিজেন ছেড়ে দিচ্ছে, আর আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার। সো চেষ্টা করবে অক্সিজেন যত বেশি যোগান দেওয়া হয়। একটা স্ট্যাটিস্টিক্স আমি রিসেন্টলি পড়ছিলাম, তাতে বোধহয় সম্ভবত আমাদের দেশে প্রত্যেক মানুষ পিছু গাছের সংখ্যা এখন কাউন্ট করা গেছে 418টা না কটা, আমি ভুলও হতে পারি, যতদূর মনে পড়ছে আমার 418। কানাডায় সেই সংখ্যাটা প্রায় 1,500-2,000-এর কাছাকাছি কানাডা, কারণ কানাডাতে কি হয়, লোক সংখ্যা অনেক কম আর কি এরিয়া অনেক বড়, তাহলে সেখানে গাছপালা অনেক আছে। যেমন যদি আমাদের অরুণাচল প্রদেশে যাও, অরুণাচল প্রদেশে গেলে দেখবে শুধু জঙ্গলই জঙ্গল, ওখানে মানুষের সংখ্যা খুব কম। আবার তুমি কলকাতা বা দিল্লি মুম্বাই গেলে আরো বুঝতে পারবা যে সেখানে গাছপালাই নাই। সেই কারণে গাছপালা যদি না থাকে পরিবেশে জলীয় বাষ্পের অভাব হবে, বৃষ্টি ঠিক মতো হবে না, আর গরম বাড়বে। সো সেই কারণে গাছপালার দরকার। যাই হোক, আমরা নিজের টপিকে আসি। রাসায়নিক বিক্রিয়া আলোর প্রভাবটা খুব দরকার। আর একটা বিক্রিয়া হতে পারে, ধরো একটা বোতলের মধ্যে তুমি হাইড্রোজেন আর ক্লোরিন গ্যাসকে নিয়ে ভরে রেখে দিলে, কিন্তু সেটা অন্ধকারে রাখলে কিচ্ছু হবে না, বিক্রিয়া চুপচাপ থাকবে, হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস। তাহলে একটা জারের মধ্যে তুমি হাইড্রোজেন গ্যাস ভরে দিলে, ক্লোরিন গ্যাস ভরে দিলে, এবং তুমি সেটাকে অন্ধকার ঘরে রাখলে কিচ্ছু হবে না। কিন্তু যখনই তুমি এটাকে সূর্যালোকের উপস্থিতিতে নিয়ে চলে এলে, তখনই এই দুটো বিস্ফোরণ সহ বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি করে নেবে, যদি তুমি তাকে বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বা আলোতে নিয়ে আসো। তাই দেখো, আলোর উপস্থিতিতে শুধুমাত্র সালোক সংশ্লেষ বিক্রিয়াটাই হয় তার কোনো মানে নাই। আমরা এখানে H2+Cl2 দিয়েও 2HCl লিখতে পারবো। এটা হচ্ছে আলোর উপস্থিতিতে বিক্রিয়া। আলো থাকলে পরে এই বিক্রিয়া হবে, নচেত এই বিক্রিয়াটা পসিবল হবে না। তাহলে পরে আমরা দেখলাম এখানে আলোর উপস্থিতিতে দুটি বিক্রিয়ার উদাহরণ যেখানে আলো দরকার। ক্লিয়ার হচ্ছে? আই হোপ কোনো সমস্যা নেই। ছবি তোলার দোকানে ডার্ক রুম থাকার কারণ কি? আমরা আগেকার কালে যে ছবি তুলতাম তাতে এরকম করে দেখবে ছবির একটা রিল থাকতো, তোমরা দেখেছো কিনা আমি ঠিক জানি না, এরকম তাদেরকে বলা হতো নেগেটিভ। দেখবে তোমাদের দাদু মা বাবার থাকবে কিনা আমি ঠিক জানি না, দাদুদের থাকতে পারে, অনেক আগেকার কালে কোডাকের যে ক্যামেরাগুলো হতো রিল ক্যামেরা। এবার এইটা কি হতো, একটা বিশেষ পদার্থ দিয়ে তৈরি একটা প্লেট। এই প্লেটটা খুব আলোক সংবেদী, মানে এটাকে যদি তুমি আলোর সংস্পর্শে নিয়ে আসো, এই প্লেটে থাকা পদার্থগুলো আলোর সংস্পর্শে এসে বিক্রিয়া শুরু করে দেয়, তাহলে স্বাভাবিকভাবে কি তুমি আলোতে রাখতে পারবে না। এবার ক্যামেরার মধ্যে ভেতরের বক্সটা অন্ধকার করা হয়, তোমরা নিশ্চয়ই জানো, এবং এই রিলটাকে রাখা হয়। যখন ছবি তুলি আমরা, তখন তোমার দেহ থেকে ছবি গিয়ে দেখবে একটা ফ্ল্যাশ হয়, সেই ছবিটা তোমার দেহ থেকে গিয়ে আবার ক্যামেরায় প্রবেশ করে, এবং এই রিলের গিয়ে নেগেটিভের মধ্যে তার সাথে বিক্রিয়া হয়ে তোমার পুরো যে কায়া বা চেহারা বা বদন যেটাকে বলো, সেটা এখানে চলে আসবে জায়গাটা, তাই না? এরকম ভাবে আসে। এবার এইটাকে দিয়ে যদি আমি এখন টিউবলাইট এরকম করে রাখি, তাহলে টিউবলাইট থেকে নির্গত হওয়া আলোটাও এখানে বিক্রিয়া করতে শুরু করে দেবে। তখন দেখবে তোমার এখান থেকে একটা কিছু বেরিয়ে যাচ্ছে, কারণ কি বিক্রিয়া হয়ে যাচ্ছে তো, তাহলে সেগুলো আলোর সাথে বিক্রিয়া হবে। সেজন্য আমরা যখন এই নেগেটিভ থেকে ফটো বার করব, কোনোভাবেই আলোর সংস্পর্শে আনা যাবে না। তাহলে এটাকে এমন জায়গায় করতে হবে যে জায়গাটা ডার্ক। সেই জন্য ছবি তোলার ঘরে বা দোকানে একটা অবভিয়াসলি ডার্ক রুম থাকা দরকার। তার কারণ কি, যখন এই নেগেটিভটাকে নিয়ে কাজ করব, অন্ধকার ঘরে কাজ করতে হবে, তবেই সুবিধা হবে, আদারওয়াইজ হবে না, নাহলে পরে এটা কি হবে, রিয়াক্ট করে নেবে। তাহলে আই হোপ ছবি তোলার দোকানে ডার্ক রুম থাকাটা কেন দরকার বুঝতে পেরেছো। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যারা বর্ণাগর মিশনে পড়ছো। রায় মার্টিনে এই কোয়েশ্চেনটা খুব সুন্দর করে দেওয়া আছে, যেটা বোঝালাম দেখবে সেটাই দেওয়া আছে, তোমরা একবার পড়ে নেবে সেই কোয়েশ্চেনের উত্তরটা। ক্লিয়ার? ছবি তোলা আমি হয়তো দাগিয়েও দিয়েছি তোমাদের রায় মার্টিনে। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বোঝাতে পেরেছি নিশ্চয়? কোনো সমস্যা বলবে প্লিজ। রাসায়নিক বিক্রিয়ায় চাপের প্রভাব। আমরা যদি খেলনা বন্দুক দেখি, তাহলে সেই খেলনা বন্দুকে যখন দীপাবলির সময় বা কালী পুজোর সময় বন্দুক ফাটায়, তখন দেখবে ওই যে রিল থাকে তার উপর বিন্দি বা টিপের মতো ছোট 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 টোটার মতো বারুদ দেওয়া থাকে, এবং সেখানে একটা জোরে চাপ মারায়। বা আমরা যদি আলু বোম বা ছোট ছোট পেঁয়াজ বা রসুনের মতো বোম দেখতে পাই, যে মাটিতে ফেললে পরে পেঁয়াজ রসুনের মতোই তো, কি বলে ওগুলোকে, পপ, এরকম টাইপের থাকে না, রসুন টসুন টাইপের। তো এইরকম পপ টাইপের যে বম গুলো হয়, তাই না, ওই আমার ছোট ভাগ্নে আছে, সে খুব এগুলোতে ফাটাই, ঠিক আছে, ও কিনবে প্রত্যেকদিন, এলেই এত এত করে কিনবে, দিয়ে এরকম করে একসাথে এগুলো মেরে দেবে। শুনতে ভালো লাগে, কিন্তু নোংরা খুব হয়, কারণ ছোট ছোট ওখানে কি থাকে, বালি পাথর থাকে দেখবে, আর তার মধ্যে কিছুটা পরিমাণ বারুদ দেওয়া থাকে, কিন্তু খুব নেগলিজিবল, শুধু আওয়াজটা হওয়ার জন্য দেওয়া হয়। তো যাই হোক, এক্ষেত্রে যদি আমি ওইটাকে সারা জীবন রেখে দিই, কোনোদিনই কিছুই হবে না। কিন্তু যখনই ওর উপরে এরকম করে একটা করে চাপ মারবো বা এরকম করে জোরে বাড়ি মেরে দেবো, তখন দেখবো সেটা পপ হয়ে যাচ্ছে বা ফেটে যাচ্ছে, তাই না? তার কারণ কি, আমরা এই যে
এর মধ্যে যে পদার্থ বা কেমিক্যাল পদার্থটা দেওয়া আছে তার উপর চাপ প্রয়োগ করছি, তার ফলে বিক্রিয়াটা শুরু হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, সেখানে সাউন্ড ক্রিয়েট হচ্ছে। তেমনি খেলনা বন্দুকের ক্ষেত্রেও আমরা যদি ওই রিলের ওপর ওই চাপটা না মারি তাহলে পরে হবে না। তাহলে এই সমস্ত ক্ষেত্রে আমাদের বাইরে থেকে চাপের দরকার হয়। এরকম একটা পরীক্ষা হচ্ছে সিসার সাথে সালফারের বিক্রিয়া, PbRS। সিসাকে আমরা বলি প্লাম বাম PB, আর সালফার S, এই দুটোকে হাতে নিয়ে যদি রাখো কিচ্ছু হবে না, কিন্তু যদি আমরা হাতে চিপে দাও তাহলে এর সঙ্গে সঙ্গে বিক্রিয়া শুরু হবে, দিয়ে তৈরি হয়ে যাবে লেড সালফাইড, PbS, তাই তো রে, লেড সালফাইড। তাহলে সিসার সাথে সালফারের বিক্রিয়ার ফলে আমরা দেখবো এরকম লেড সালফাইড তৈরি হয়। এখানে কিন্তু চাপ দরকার, চাপ না থাকলে এই বিক্রিয়া সম্ভবই হবে না। তাহলে লেড বা PB এর সাথে সালফার S এর বিক্রিয়ায় আমরা দেখলাম এখানে লেড সালফাইড তৈরি হচ্ছে। এটার সাথে আমাদের যে প্রভাবকটা জড়িয়ে আছে সেটা কি, PbS এর ক্ষেত্রে চাপ, অর্থাৎ চাপ দিলে এই বিক্রিয়াটা শুরু হবে, আদারওয়াইজ এই বিক্রিয়াটা শুরুই হবে না। আমি কি ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা? তাহলে রাসায়নিক বিক্রিয়ায় চাপের প্রভাব নিয়ে আমরা দু একটা উদাহরণ দিলাম, আলোচনা করলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ। দ্রাবকের প্রভাব কি? টার্টারিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? তেঁতুলে। তেঁতুলে পাওয়া যায় টার্টারিক অ্যাসিড, ক্লাস 7-এ অম্ল ক্ষারের ধারণাতে পেয়েছো তোমরা। টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, এরকম দেখবো অনেক কিছু লেখা ছিল। যাও, এই তেঁতুল থেকে প্রাপ্ত টার্টারিক অ্যাসিডকে যদি গুঁড়ো গুঁড়ো আকারে নেওয়া হয় তো টার্টারিক অ্যাসিডের পাউডার পাওয়া যায়। এই টার্টারিক অ্যাসিডের পাউডারের সাথে যদি আমি সোডিয়াম বাইকার্বনেট, বাড়িতে যে খাবার সোডা, দেখবে অনেক সময় কি হয়, নান বা আমরা যে শাকসবজি রান্না করি তাতে অনেক সময় সোডিয়াম বাইকার্বনেট দেওয়া হয় যাতে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয়। তো সেক্ষেত্রে প্রাপ্ত সেই সোডিয়াম বাইকার্বনেটকেও গুঁড়ো আকারে লবণের মতো পাওয়া যায়। এই দুটো সোডিয়াম বাইকার্বনেট, তাহলে টার্টারিক অ্যাসিড আর তার সাথে যদি আমরা কিনি সোডিয়াম বাইকার্বনেট নিয়ে রেখে দিই, কোনো বিক্রিয়া হবে না, NaHC, কোনো বিক্রিয়া হবে না। কিন্তু যখনই তার মধ্যে আমি সামান্য পরিমাণ জল মিশিয়ে দেবো, তখন দেখবো এই টার্টারিক অ্যাসিড আর সোডিয়াম বাইকার্বনেট বিক্রিয়া করে একটা বিশেষ গ্যাস প্রস্তুত করছে, তার নাম হচ্ছে কি, কার্বন ডাই অক্সাইড। তার মানে যখন তারা গুঁড়ো অবস্থায় ছিল কোনো বিক্রিয়া অংশগ্রহণ করছিল না। তাহলে এক্ষেত্রে দ্রাবকের ভূমিকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই বিক্রিয়াতে দ্রাবক দরকার। স্যার এখানে তাপের দরকার নাই? না, আমি একটু আগে সেজন্য আলোচনা করলাম সব বিক্রিয়াতেই তাপ দরকার এরকম কোনো মানে নাই, সব বিক্রিয়াতে আলোর দরকার এরকমও কোনো মানে নাই। বিভিন্ন বিক্রিয়ায় বিভিন্ন দরকার হচ্ছে প্রভাবক। এবার তোমাকে বুঝতে হবে কোনটা কি দরকার। দ্রাবক বলতে যার মধ্যে পদার্থ দ্রবীভূত হয়, যেমন ধরো জল, জলের মধ্যে তুমি চিনিকে দ্রবীভূত করছো, তাহলে এখানে জল দ্রাবক আর চিনিকে বলা হয় দ্রাবক। এখন এই যে সোডিয়াম বাইকার্বনেট আর টার্টারিক অ্যাসিড নিয়ে আমরা বিক্রিয়াটা করলাম, এখানে দ্রাবকের ভূমিকা যে জলটা পালন করলো, সব জায়গায় যে জলই ভূমিকা পালন করবে এরকম কোনো মানে নাই। কিছু কিছু পদার্থ আছে যারা জলে দ্রবীভূত হয়, বেশিরভাগই আয়নীয় যৌগ, পদার্থের গঠন অধ্যায়ে পড়েছো, বেশিরভাগই আয়নীয় যৌগ কি হয়, জলে দ্রবীভূত হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, সোডিয়াম বাইকার্বনেট, KCl, এগুলো সমস্ত কিছু। বেশিরভাগই সমযোজী যৌগ, তোমার আয়নীয় যৌগ জলে দ্রবীভূত হয়। কিন্তু যেগুলো সমযোজী যৌগ, যেমন ধরো বেনজিন হতে পারে, যেমন ধরো ন্যাপথলিন হতে পারে, কর্পূর হতে পারে, ন্যাপথলিন কর্পূর আবার জলে দ্রবীভূত হয় না। এদের দ্রবীভূত হওয়ার জন্য জৈব দ্রাবক দরকার, যেমন ধরো বেনজিন হতে পারে, কেরোসিন হতে পারে। তাহলে কোন পদার্থ কোথায় দ্রবীভূত হবে সেটা কিন্তু জানতে হবে। তার মানে এখানে যদি আমি বিক্রিয়াটাই জলের পরিবর্তে কেরোসিন দিয়ে করতাম, কোনোদিন বিক্রিয়া শুরুই হতো না, কারণ সোডিয়াম বাইকার্বনেট বা টার্টারিক অ্যাসিড কোনোদিনই কেরোসিনে এরা দ্রবীভূত হয় না। তাহলে দ্রাবকটাও তোমাকে ঠিকঠাক ভাবে চয়েস করতে হবে, এমন দ্রাবক চয়েস করব যে দ্রাবকের মধ্যে অবভিয়াসলি পদার্থগুলো দ্রবীভূত হয়। তুমি ধরো ন্যাপথলিনকে নিয়ে কোনো বিক্রিয়া করতে চাইছো, সৌরভ সামনে তাকাবে, ন্যাপথলিনকে নিয়ে বিক্রিয়া করতে চাইছো, কিন্তু সেই ন্যাপথলিনকে নিয়ে যখন বিক্রিয়া করতে চাইছো তার মধ্যে তুমি জল দিচ্ছ, জলের সাহায্যে ন্যাপথলিনের বিক্রিয়া তো কোনোদিন হবেই না, কারণ কি ন্যাপথলিন জলে দ্রবীভূত হয় না। তাহলে জলের উপস্থিতিতে যদি বিক্রিয়া আমাকে একান্তই করতে হতে চাই, তাহলে পরে আমাকে ন্যাপথলিনের উপস্থিতিতে যদি বিক্রিয়া করতে হতেই চাই, তাহলে জল ব্যতি রেখে কেরোসিন ইউজ করা যেতে পারে। হ্যাঁ না বলবে, কারণ ন্যাপথলিন সেক্ষেত্রে কেরোসিনে দ্রবীভূত হবে।
তাহলে কর্পূর, ন্যাপথলিন এই সমস্ত পদার্থগুলো যার মধ্যে দ্রবীভূত হয় সেইখানে আমাদেরকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখান থেকে দুটো কথা বুঝলাম, দ্রাবক মানেই যে শুধু জল এরকম কোনো মানে নাই। যেমন এসিটিলিন, এসিটিলিন একটা গ্যাস হয়, তোমরা পরে পড়বে। অ্যাসিটিলিন গ্যাসের সাথে ব্রোমিন নামক একটা তরল পদার্থ, জানো তার রং কি হয়? লাল। ফার্স্ট চ্যাপ্টারে পড়েছো পদার্থের প্রকৃতি, মনে করে দেখবে। ব্রোমিন হচ্ছে লাল রঙের তরল পদার্থ। তাহলে এই যে ব্রোমিনের সাথে অ্যাসিটিলিনের যদি বিক্রিয়া করো, এই বিক্রিয়া শুরুই হবে যদি দ্রাবক হিসেবে কার্বন টেট্রাক্লোরাইড নামক একটা জৈব পদার্থ থাকে। তুমি এখানে জল ঢালছো, বিক্রিয়া কোনদিন শুরু হবে না। তুমি মাথা চুলকে মরে যাচ্ছ, বিক্রিয়া হচ্ছে না কেন? আর এখানে দ্রাবক হিসেবে তো জল ইউজই করা যাবে না। তো স্যার আমি কি করে জানবো যে কোনটা কি ইউজ করতে হবে? তাহলে যারা এগুলো বানিয়েছেন তারা নিশ্চয়ই বারবার পরীক্ষা করে দেখেছেন। একবার আমি বেনজিন ঢেলে দেখি, একবার আমি অ্যালকোহল ঢেলে দেখি, একবার জল দিয়ে কোনটাতে কাজ করছেন, তো CCl4 এ কাজ করছে। তার মানে তখন বুঝতে হবে ও আচ্ছা CCl4 এ বিক্রিয়াটা শুরু হয়, যেটা নাম কার্বন টেট্রাক্লোরাইড। তাহলে যিনি বানিয়েছেন তার পেছনে তার কিন্তু অক্লান্ত পরিশ্রম আছে। তাহলে তুমিও যদি এরকম কিছু করো তাহলে তোমাকে বারবার চেষ্টা করতে হবে। বলে স্যার আমার তো মনেই থাকে না। আরে মনে থাকে না ঠিক আছে, চেষ্টাটুকু তো কর। তুমি চেষ্টা করছো না, এখানে হা হয়ে চলে আসছো যে স্যার হ্যাঁ স্যার পড়া হয়নি আমার। তুমি চেষ্টাটুকু করলে না। তুমি চেষ্টা করে যদি ফেল করো, বিশ্বাস করো আমি খুব খুশি হবো, কোনো ব্যাপার নাই। তুমি চেষ্টা তো করেছো, পারোনি, বাট তুমি চেষ্টাটুকুই করছো না, দিয়ে বলছে আমি তো স্যার পারবো না। তাই তো কি করে হলো? তাহলে হবে না, তাই না? ক্লিয়ার হয়েছে? আই হোপ দ্রাবকের প্রভাবটা সকলকে বোঝাতে পেরেছি। নেক্সট, তড়িতের প্রভাব। রাসায়নিক বিক্রিয়া যদি আমরা তড়িতের প্রভাব দেখতে চাই তাহলে পরে আমরা দেখব জলের তড়িৎ বিশ্লেষণ। আমরা যদি কোনো একটা পাত্রে, আমরা এর পরের চ্যাপ্টার পড়াবো যদিও বা আছে, কোন একটা পাত্রে সামান্য পরিমাণ জল নিই, শুধু জল নয়, সামান্য অ্যাসিড মিশ্রিত জল, সামান্য অ্যাসিড মিশ্রিত জল। তাহলে সামান্য অ্যাসিড মিশ্রিত যদি জল নিই আমরা এখানে, এবং আমরা ব্যাটারির একটা ধনাত্মক প্রান্ত দিয়ে একটা ধাতব দণ্ড, এটা হচ্ছে ধাতব দণ্ড, মাথায় রাখবি, এই ধাতব দণ্ডটা ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করি, আর একটা ধাতব দণ্ডকে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করি। অর্থাৎ আমি একটা পাত্রে জল নিলাম, তার মধ্যে ব্যাটারির প্লাসটাকে এখানে ভরে দিলাম, মাইনাসটাকে এখানে ভরে দিলাম। কার সাথে? একটা ধাতব দণ্ড, চামচ চামচ ভাবতে পারো, যে চামচে তার লাগিয়ে এখানে ভরে দিলাম। এবার যদি ব্যাটারি সুইচটাকে অন করে দিই, দেখা যাবে যে এখান থেকে কিছু বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে, এখানেও কিছু বুদবুদ আকারে গ্যাস বেরোচ্ছে। সেই গ্যাস দুটো কি না, তো এই প্লাসে যে গ্যাসটা বেরোবে, প্লাসে যে গ্যাসটা বেরোবে সেটা হচ্ছে অক্সিজেন, আর মাইনাসের সাথে যেটা রেখেছো সেখানে তৈরি হবে হাইড্রোজেন। তাহলে এই হাইড্রোজেন আর অক্সিজেনের উৎস কোথায় পেলো? কোথা থেকে হাইড্রোজেন অক্সিজেন? না তো ছিল তো জল। তাহলে নিশ্চয়ই স্যার জল এখানে ভেঙে গেছে, হ্যাঁ না বলো? জল এখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে কি তৈরি করেছে? হাইড্রোজেন আর কি তৈরি করেছে? অক্সিজেন। তাহলে দেখতে পাচ্ছ নিশ্চয় যে এখানে জল ভেঙে গিয়ে অক্সিজেন তৈরি হয়েছে, কিন্তু কার উপস্থিতিতে? তড়িৎ ব্যাটারি দিয়েছে বলে হয়েছে। ব্যাটারি যদি না দিতে তাহলে তো হতোই না। তাহলে এখানে অবভিয়াসলি আমরা বলছি যে তড়িতের উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটেছে, হ্যাঁ না বলবা? তড়িতের উপস্থিতিতে এই বিক্রিয়াটি ঘটেছে, আনলেস আমরা তড়িৎ না দিলে কোনোদিন এই বিক্রিয়াটি সম্ভব ছিল না। বুঝতে পেরেছি ব্যাপারটা? তাহলে আমরা রাসায়নিক বিক্রিয়ায় তড়িতের, এ বাবা এখানে আলোর প্রতিসরণ লেখা আছে, দেখেছো? টপিকটা চেঞ্জ হবে, হ্যাঁ এটা আমি এডিট করতে পারিনি আসলে, এত কাজের মধ্যে আমি আর পেরে উঠতে পারছি না। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ এটা আলোর প্রতিসরণ হবে না, ক্লাস 8 বা 9 10 এর হয়তো পড়া আছে, ঠিক আছে? 8 এ না 10 এর হবে বা 8 এরই হবে, তোদেরই হতে পারে না আলোর প্রতিসরণ। যাই হোক, বক্তব্যটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া পড়াচ্ছে, হ্যাঁ যাই হোক, আই হোপ ক্লিয়ার করতে পেরেছি। হ্যাঁ, ইজ ইট ওকে? অনুঘটক, অনুঘটন বলতে কি বোঝো? নিশ্চয়ই বুঝিয়েছিলাম লাস্ট ক্লাসে, যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া বেগকে বাড়াতে আমরা বাইরে থেকে একটা বিশেষ পদার্থ ইউজ করি। উদাহরণ দিচ্ছি, ধরো তুমি কোনো একটা পাত্রের মধ্যে কিছু পরিমাণ হাইড্রোজেন পার অক্সাইড রেখেছো, H2O2। মাথায় রাখবে H2O2 খুব বিষাক্ত পদার্থ, হ্যাঁ H2O2 খুব বিষাক্ত পদার্থ, এটা চোখের খুব ক্ষতি করে। ক্লিয়ার? এবার এই পার অক্সাইড জাতীয় পদার্থ আমাদের দেহের পক্ষে খুব ক্ষতিকর। কোনো পার অক্সাইড যদি বেশি নাও তাহলে সেটা ডিএনএ এর পরিবর্তন করতে পারে। তো পার অক্সাইড এমনিতে খুব ক্ষতিকর বাবা, হ্যাঁ মাথায় রাখবো কিন্তু। তো আমরা কি করেছি, এখানে হাইড্রোজেন পার অক্সাইডকে চয়েস করেছি, ভালো করে শুনবা। কিন্তু এই হাইড্রোজেন পার অক্সাইড না ভেঙে যায়, ভেঙে গিয়ে কি তৈরি করে বলো তো? অক্সিজেন তৈরি করে হাইড্রোজেন পার অক্সাইড থেকে। তার মানে এখান থেকে বুদবুদ আকারে
বা নর্মালি অক্সিজেন গ্যাস বেরোবে, কিন্তু খুব স্লো। স্লো মানে আস্তে আস্তে হবে, খুব স্লো। ভাঙবে, ভেঙে ভেঙে আস্তে আস্তে অক্সিজেন তৈরি, কিন্তু খুব স্লো, ইটস ভেরি স্লো প্রসেস। কিন্তু আমি যখনই এর মধ্যে সামান্য পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড মিশিয়ে দেবো, MnO2 মিশিয়ে দিলাম, মাঝে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ভরে দিয়েছি, দেখা যাবে অক্সিজেন তৈরি হওয়ার হার খুব দ্রুত হারে বেড়ে গেছে, অর্থাৎ প্রচন্ড স্পিডে এখন অক্সিজেন প্রস্তুত হচ্ছে। তাহলে আগে কি হচ্ছিল, অক্সিজেন তৈরি হচ্ছিল কিন্তু খুব স্লো, আস্তে আস্তে। কিন্তু আমি বিক্রিয়ার বেগটা বাড়িয়ে দিলাম, অর্থাৎ খুব দ্রুত হারে এখন অক্সিজেন প্রস্তুত হচ্ছে। কিভাবে না, তো যখনই আমি তার মধ্যে MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে ইন্ট্রোডিউস করলাম, ঢুকিয়ে দিলাম তার মধ্যে, তাহলে এক্ষেত্রে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি করলো, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড সিম্পল বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দিল। এবং পুরো কমপ্লিট বিক্রিয়া হওয়ার পর যদি আমি দেখি, তাহলে আমি দেখবো MnO2 যেমন ছিল সেরকমই উপস্থিত আছে, MnO2 যেমন ছিল সেরকমই উপস্থিত আছে, এর কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ বিক্রিয়ায় যা ছিল বিক্রিয়া শেষে তাই ছিল। এই রকম পদার্থ যারা বিক্রিয়ার বেগকে বাড়াতে পারে তাদেরকে আমরা অনুঘটক বলি। আমরা এটাকে বিয়ের ঘটকের সাথে কম্পেয়ার করেছিলাম, যদি তোমাদের মনে থাকে, তাই না? যে যখন পাত্র পাত্রী দেখা সাক্ষাৎ করতে যায়, তখন সেই প্রসেসটা খুব লেন্দি হয়ে যায়, তাই না? হয়তো বাবা মার যদি অ্যারেঞ্জ ম্যারেজ থাকে, গল্প শুনতে পারবা তাদের কাছে, ঠিক আছে? যেমন আমার মায়ের কাছে, আমার তো বাবা ছোটবেলায় মারা যায়, মায়ের কাছ থেকে গল্প মাঝে মধ্যে শুনি, আমি ভালো লাগে শুনতে, ঠিক আছে? তো বাবা মার কাছে যখন শুনি, ঠিক আছে, তো তখন কি হয়, বলতো হ্যাঁ তোর বাবা দেখতে এলো, তারপর আমরা গেলাম দেখতে। আমার ইটস এ ভেরি লং প্রসেস, দেখবে 5 মাস 6 মাস 7 মাস থেকে 8 মাস। এবার যদি মাঝে একটা ঘটককে ইন্ট্রোডিউস করানো হয়, ঘটক কি যাবে, পাত্রর বাড়ি যাবে, দিয়ে বলে পাত্রী কিন্তু একদম সর্বগুণ সম্পন্না, একদম A to Z রান্না জানে, ঘর গুছিয়ে রাখতে একদম স্বর্গ করে রাখবে ঘরকে। পাত্র খুব খুশি, আরে বাপরে, ঘটক বলছে তা তো ঠিকই বলছে। আর ঘটক এদিকে পাত্রীর কাছে গিয়ে যাচ্ছে, পাত্র তো অসম্ভব সুন্দর, এরকম ছেলে দুনিয়াতে পাবেন না কোনো জায়গায়। তাহলে ওদের মধ্যে কি এমন করছে, ও স্পিড করছে যে চলো, তার মানে কি ও কিছু একটা তো পাবে নাকি, যে বিয়েটা হলে আমি একটা কিছু পাবো, ধুতি পাবো, জামা পাবো, কিছু একটা টাকা পাবো। তো বেসিক্যালি এর জন্য। হ্যাঁ কি বলছো বাবা? হ্যাঁ জানি, ও বেটা কিছু না কিছু বলবে, ওর ফোড়ন কাটার স্বভাবটা যেমন দিন যাবে না। যাও, ঠিক আছে। তো এখানে ঘটক কি করছিল, সিম্পল বিয়ের প্রসেসটাকে ফাস্ট করে দিচ্ছিল। চলো আবার ধরো তুমি ঘটককে বললা যে না আমার তো কিছু না, আমি তোমাকে না কিছু দিতে পারবো না, ঘটক কি করবে, বিয়ের বেগটাকে স্লো করে দেবে। এবার পাত্র কাছে গিয়ে বলছে না পাত্রীটা খুব ভালো না, এর থেকে পাত্রী আপনাকে আমি ভালো দিয়ে দেবো চলুন, তাহলে বিয়েটাকেও ভাঙিয়েও দিতে পারছে। তার মানে আমরা এখানে বুঝতে পারছি যে ঘটক যে ভূমিকা পালন করছিল, অনুঘটক সেটাই কাজ করছে। প্রসেসটা কি, অনুঘটক এখানে বেগটা বাড়াচ্ছিল, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তো অনুঘটক বেগ কমাতেও পারে। সেক্ষেত্রে আমরা ধনাত্মক অনুঘটক আর ঋণাত্মক অনুঘটকের কনসেপ্টটাকে নিতে পারি। ধনাত্মক অনুঘটক মানে তোমার বিক্রিয়ার বেগকে বাড়াবে, ঋণাত্মক অনুঘটক বিক্রিয়ার বেগকে কমাবে। কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় যে অনুঘটক দরকার, সেই অনুঘটকটা যে সব রাসায়নিক বিক্রিয়া দরকার এরকম কোনো মানে নাই। বিভিন্ন জায়গায় অনুঘটকটা বিভিন্ন, বিভিন্ন জায়গায় অনুঘটক বিভিন্ন রকম হয়। যেমন ধরো এই বিক্রিয়ায় অনুঘটক রূপে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কাজ করছে, কিন্তু যখন আমরা নাইট্রোজেন আর হাইড্রোজেনকে মেশাবো, দিয়ে তৈরি করব অ্যামোনিয়া গ্যাস, তখন আমার অনুঘটক দরকার প্ল্যাটিনাম, তখন আর MnO2 হবে না। তার মানে একটি মাত্র অনুঘটক নেই যা গোটা দুনিয়াতে সব বিক্রিয়ায় অনুঘটক রূপে কাজ করবে। বিভিন্ন বিক্রিয়ায় এটা বিভিন্ন ভাবে ইউজফুল হয়। তাহলে আই হোপ অনুঘটকের ব্যাপারটা বুঝলাম। কাকে বলে না, তো কিছু বিশেষ পদার্থ আছে যেটা রাসায়নিক বিক্রিয়ায় উপস্থিত থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, বলতে পারো বাড়াই বলো, বিক্রিয়ার বেগ বাড়ায় বা কমায়, এবং বিক্রিয়া শেষে নিজে কি থাকে, অপরিবর্তিত থাকে, তাই না? একে অনুঘটক বলে। আর এই পদ্ধতিটাকে কি বলা হয় বলো তো, অনুঘটন, ক্যাটালাইসিস। সেই পদ্ধতিটাকে বলছি আমরা অনুঘটন, ক্যাটালাইসিস। আই হোপ ক্লিয়ার করাতে পেরেছি ব্যাপারটা। তাহলে প্রসেসটাকে বলছি অনুঘটন, ক্যাটালাইসিস। তাহলে আমরা এখানে হাইড্রোজেন পারঅক্সাইডের সাথে কি দেখলাম, প্লিজ কথা নয়, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। যদি আমরা নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনকে মেশানো যায়, নরমালি মিশে না, এই নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের যে বিক্রিয়া, এই পদ্ধতিটা বিশেষভাবে তৈরি করেছিলেন বিজ্ঞানী হেবার। এটাকে অনেক সময় হেবার পদ্ধতি বলা হয়। হেবার পদ্ধতির সাহায্যে নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করে, কিন্তু নরমালি করবে না। তার জন্য বিশেষ শর্ত আছে, টেম্পারেচার 450 ডিগ্রি সেলসিয়াস, চাপ লাগবে 200 অ্যাটমসফিয়ার। সেগুলো যদি বাদ দিই, তাহলেও এখানে একটা বিশেষ অনুঘটক দরকার, সেটা হচ্ছে প্ল্যাটিনাম তারজালি। প্ল্যাটিনাম তারজালি মানে
ধরো আমি এখানে প্ল্যাটিনামের কিছু তার জালি নিয়েছি, নিশ্চয় নেটের মতো কনসেপ্টটা বোঝো, এরকম খুব খুব ঘন নেট হতে হবে, এবং এর মধ্য দিয়ে আমরা কি করছি, সেই নাইট্রোজেন আর হাইড্রোজেন গ্যাসকে পাস করাচ্ছি, নাইট্রোজেনকে আর হাইড্রোজেনকে। তাহলে এর মধ্য দিয়ে পাস করালে এখান থেকে বেরিয়ে আসবে কি, অ্যামোনিয়া। তাহলে এখানে অনুঘটক রূপে কাজ করলো কি, প্ল্যাটিনাম তারজালি। বুঝতে পারছি ব্যাপারটা, প্ল্যাটিনাম তারজালি অনুঘটক রূপে কাজ করলো। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে অনুঘটক কাকে বলে, অনুঘটন কাকে বলে বুঝতে পেরেছো নিশ্চয়। আশা করি কোন রকমের সমস্যা এক্ষেত্রে আমার নেই। কোন সমস্যা আছে বলবে প্লিজ। ক্লিয়ার? সবার বুঝতে পেরেছো? অনুঘটকের বৈশিষ্ট্য আমাদের নোটস হয়তো আরো দেওয়া আছে, এটা তোমাদের বই থেকে, সরকারের বই থেকে কপি করেছি। অনুঘটকের প্রথম বৈশিষ্ট্য কি, অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু বিক্রিয়া শেষে আবার তাকে ফিরে পাওয়া যায়। এটা প্রথমে আলোচনা করে দিয়েছিলাম যে বিক্রিয়ার শেষে অনুঘটক যেমন ছিল সেরকমই থাকবে, অর্থাৎ শুরুর সময় তুমি অনুঘটক যেমন নিয়েছিলে শেষে অনুঘটকটা সেরকমই থাকবে, অর্থাৎ এ বিক্রিয়া করে নেবে না। ঘটক যখন পাত্র পাত্রী দেখাতে নিয়ে যায়, ঘটক নিজেই বসে যায় না বিয়ের মণ্ডপে যে আমি বিয়ে করব, পাত্রী তো খুব সুন্দর চলো, এরকম নয়, তাই না? ঘটক নিজেই বসে গেল যে চলো টোপরটা দাও, ওরকম হয় না। তো MnO2 নিজে বিক্রিয়া করবে না, ও বিক্রিয়ায় থাকবে, উপস্থিত থাকবে, চলো আমার তত্ত্বাবধানে সব হচ্ছে, আমি বিক্রিয়া স্পিড আপ করছি, তাই না? কুকুরটা চিল্লাচ্ছে কেন শুধু শুধু? চল, এমন কোন অনুঘটক নেই যে সব বিক্রিয়ার বেগ বাড়াতে পারবে, এটা কি বলেছিলাম একটু আগে? এমন নাই, ঠিক আছে। 3 নাম্বার, কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে বার করতে হয়, সমীকরণ দেখে বোঝা যায় না। তুমি একটা সমীকরণ দেখলে পট করে বলে দিলা এই অনুঘটকটাই লাগবে, তুমি কি হ্যারি পটার জাদু দিয়ে বলে দিলা এটা লাগবে? বিক্রিয়া করে বলতে হবে না, বিক্রিয়া করতে হবে, বুঝতে হবে কি লাগবে। আমি যেমন এখানে বললাম যে নাইট্রোজেন হাইড্রোজেন প্ল্যাটিনাম তারজালি, আমি কি জেনে বসে আছি না? হেবার জানতো, হেবারও জানতো না, ও কি বারবার পরীক্ষা করে করে দেখেছে, দিয়ে দেখছে প্ল্যাটিনাম থাকলে পরে বিক্রিয়াটার বেগ খুব বেড়ে যাচ্ছে, তখন বলে দিল কি আরে ভাই আমি তো পরীক্ষা করে দেখে নিয়েছি নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের তারজালি যদি প্ল্যাটিনাম দাও বিক্রিয়ার বেগ বেড়ে যাবে, পরীক্ষা করে দেখেছে। সেজন্য কেমিস্ট্রি অলওয়েজ আমাদেরকে কি হয়, এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে যেতে হয়, যে কোনো সায়েন্সই এক্সপেরিমেন্টের উপর দিয়ে যেতে হয়। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আই হোপ বোঝাতে পেরেছি। অনুঘটকের বৈশিষ্ট্য আমাদের নোটসে আরো 2-3টে থাকতে পারে, সেগুলো দেখে নিতে পারো। রাসায়নিক শিল্পে অনুঘটকের বিস্তর ব্যবহার আছে, যেমন ধরো অ্যামোনিয়া প্রস্তুত করতে এখনই কি বললাম কি লাগে, প্ল্যাটিনাম তারজালি, মনে পড়ছে? তেমনি নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে লাগে প্ল্যাটিনাম রোডিয়াম, কি বললাম, প্ল্যাটিনাম রোডিয়াম। নাইট্রিক অ্যাসিডটা নিচে লিখে দিচ্ছি PTRH, তাহলে প্ল্যাটিনাম রোডিয়াম এটা লাগে, তাই না? প্ল্যাটিনাম রোডিয়াম। ক্লিয়ার হয়েছে? ওকে, সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে লাগে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড V2O5, কি নাম বললাম, ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। পেন্টা মানে কত, 5, দেখো অক্সিজেন 5টা আছে, তাই মাথায় রাখবি সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে গেলে আমাদের যে অনুঘটক দরকার সেটা আমি পরীক্ষায় দেই কিন্তু V2O5 আমি লিখে দিলাম। সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে আমাদের যে অনুঘটকটা দরকার তার নাম হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ক্লিয়ার হয়েছে? তাহলে এগুলো শিল্পে খুব দরকার অনুঘটক, যদি অনুঘটক না থাকতো তাহলে এত বেশি পরিমাণে সালফিউরিক অ্যাসিড আমরা তৈরি করতেই পারতাম না, তাহলে পরে বাণিজ্যিক ভাবে সালফিউরিক অ্যাসিড এতটা ইউজফুল হতো না। এই অনুঘটকগুলো ছিল বলেই খুব দ্রুত হারে বিক্রিয়াগুলো করে আমরা সালফিউরিক অ্যাসিডকে প্রস্তুত করতে পারছি। আই হোপ অনুঘটকের ব্যবহারটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? কোন সমস্যা অনুঘটকের বৈশিষ্ট্য নিয়ে বলবে? ক্লিয়ার সবার? চলো, অনুঘটককে গুঁড়ো করে নেওয়া উচিত নয়। উচিত কেন? আমরা যদি কেউ রান্না করি দেখবো, তাহলে আলুকে যদি গোটা সেদ্ধ করতে দিই তার থেকে বরং আলুকে যদি 2-4 ফাঁক করে কেটে তারপর সেদ্ধ করতে দিই, দেখবো সেই আলুটা খুব দ্রুত হারে সেদ্ধ হয়। একটা গোটা আলুকে যখন আমি কোনো একটা পাত্রে রেখে সেদ্ধ করতে দেব, আর যখন আমি তাকে কুচি করে কাটবো, তখন দেখো তুমি আলুর অনেকগুলো ক্ষেত্রফল ওই তরলের সংস্পর্শে থাকছে, হ্যাঁ না না বলো? অর্থাৎ দেখো এই পুরোটা অংশ পুরোটা অংশ পুরোটা অংশ নিশ্চয়ই এই পুরো ক্ষেত্রফলের থেকে অনেক বড়, হ্যাঁ না না বলবে? তাহলে এক্ষেত্রে আলুকে কুচি করে কাটলে পরে সেক্ষেত্রে তার ক্ষেত্রফলটা কি হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। ক্ষেত্রফল বেড়ে যাচ্ছে, দ্যাট মিনস বেশি করে জল আলুর সংস্পর্শে থাকতে পারছে, আর বেশি করে যদি জল আলুর সংস্পর্শে থাকে আলুটা কি হবে, দ্রুত হারে সেদ্ধ হবে। ইজ ইট ক্লিয়ার? আলুটা দ্রুত হারে সেদ্ধ হবে। তাহলে আলুটা দ্রুত হারে সেদ্ধ হওয়ার পিছনে এটাই তো। এবার ধরো
আমার এখানে সেই কনসেপ্টটা নাও যে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, হাইড্রোজেন পারঅক্সাইড আছে, এটা স্লো স্লো অক্সিজেন দিচ্ছিল, হ্যাঁ না বলবা, স্লো স্লো অক্সিজেন দিচ্ছিল। এবার আমি যদি এখানে একটা MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এরকম গড়ে গোটা ডেলা এখানে ফেলে দিই, এলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, দেখা যাবে এটা পুরোটা এখানে সম্পূর্ণভাবে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারছে না। কেন? কারণ এর ক্ষেত্রফল যতটা আছে ভেতরের গুলো তো আনটাচড অবস্থায় থাকছে, হ্যাঁ না বল। কিন্তু এটাকে যদি আমরা গুঁড়ো গুঁড়ো করে দিই তাহলে দেখ পুরো গুঁড়োটা এখানে মিশে যাবে, হ্যাঁ না বল। তাহলে বেশি সংখ্যক ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হবে, এর সংস্পর্শে থাকবে। তুমি হাতে টেবিল বাজাচ্ছ করো না ওরকম। তাহলে বেশি সংখ্যক MnO2 বা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হবে, আমাদের এই H2O2 সংস্পর্শে থাকবে। তাহলে পরে বিক্রিয়ায় বেশি পরিমাণ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অংশগ্রহণ করতে পারবে, তাহলে বিক্রিয়ার বেগ আরো বাড়বে। কিন্তু যদি সেই গোটা ডেলাটা নিয়ে নিই আমরা, হবে না। তেমনি সেম কনসেপ্ট অ্যাপ্লাই হেবার পদ্ধতিতে, যেটা আমরা নাইট্রোজেন হাইড্রোজেনের বিক্রিয়া করছিলাম। ভাবো আমরা এখান থেকে পাইপের সাহায্যে নাইট্রোজেন গ্যাস পাঠাচ্ছি, আর এখানে পাইপের সাহায্যে আমরা হাইড্রোজেন গ্যাস পাঠাচ্ছি। জাস্ট ইমাজিন করো এখানে একটা এরকম করে আমরা কি করলাম, প্ল্যাটিনাম বা তারজালি রেখে দিলাম, প্ল্যাটিনাম মোটা রেখে দিলাম। বেশি সংখ্যক কি এখানে অংশগ্রহণ করতে পারবে না স্যার। কিন্তু তুমি ভাবো যদি আমি এই গোটাটা না রেখে এখানে প্ল্যাটিনামের তারজালি রেখে দিই, তাহলে কত সংখ্যক নাইট্রোজেন আর হাইড্রোজেন পরস্পর বিক্রিয়া করতে পারবে, জাস্ট ভাবো। তাহলে অটোমেটিক্যালি এখানে বিক্রিয়ার হার অনেক বেশি হয়ে যাবে। সেজন্য আমরা সবসময় চাইবো অনুঘটককে গুঁড়ো করে বা এই তারজালির উপর নেওয়া। অনুঘটককে গুঁড়ো বা তারজালি করলে পরে বেশি সংখ্যক পদার্থ সংস্পর্শে আসতে পারবে বিক্রিয়কের, আর বিক্রিয়ার হার বাড়বে। বিক্রিয়ক কাকে বলে, যে সমস্ত পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, নাকি রে? আর বিক্রিয়া জাত পদার্থ কাকে বলে, রাসায়নিক বিক্রিয়ার ফলে যে সমস্ত পদার্থ তৈরি হয় তাদেরকে বলা হয় বিক্রিয়া জাত পদার্থ। তাহলে বিক্রিয়ক যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিক্রিয়াজাত পদার্থ রাসায়নিক বিক্রিয়ার ফলে যে পদার্থ তৈরি হয় তাকে কি বলা হয়, বিক্রিয়াজাত। ইজ ইট ওকে? তাহলে আলুকে আমরা সবসময় সেদ্ধ করার জন্য কেটে নেবো, তাই তো? সেই রকমই অনুঘটককে কি অবস্থায় নেব, গুঁড়ো অবস্থায়। ক্লিয়ার বুঝতে পেরেছি নিশ্চয়? আই হোপ ক্লিয়ার হয়েছে সব। জৈব অনুঘটক উৎসেচক, আমরা যে খাবার দাবার খাই সেই খাবারগুলো খাওয়ার সঙ্গে সঙ্গে সেই মোটা মোটা বড় বড় খাবার নিশ্চয় আমাদের দেহ সংগ্রহ করতে পারে না। কি হয়, আমাদের খাবারগুলো খাওয়ার পর কি হয়, আমরা চিবিয়ে খাই। তো চিবিয়ে খাওয়ার সময় দাঁত খাবারগুলোকে অলরেডি ছোট ছোট টুকরো করে দেয়, আর কেউ যদি তারা গোগ্রাসে গিলতে থাকো সেটা আলাদা ব্যাপার। তো আমরা যদি সেই খাবারগুলো একটু চিবিয়ে খাই তাহলে সেগুলো টুকরো টুকরো হয়ে যখন পাকস্থলিতে যায়, পাকস্থলিতে কি থাকে, HCl অ্যাসিড। এই HCl কি করে, খাবারগুলোকে মন্ডে পরিণত করে, দ্যাট ইজ এটাকে অ্যাসিডিফাই করে, আম্লিক করে তোলে। সেই জন্য অনেক সময় দেখবে টক ঢেকুর ওঠে, বিকজ আমাদের পাকস্থলী থেকে সেই ঢেকুরটা উঠছে বলে টক ঢেকুর উঠছে। তো এই পাকস্থলীতে কি হয়, ওই অ্যাসিডের সংস্পর্শে খাবারটাকে অনেকটা নমনীয় হয়। অ্যাসিড দিলে কি হবে, গলে যাবে এরকম, কিন্তু কমপ্লিটলি গলে না। তার জন্য কি দরকার হয়, একটা বিশেষ প্রকার জৈব পদার্থ যেটা খাবারগুলোকে ভাঙবে, তাকে বলছি আমরা উৎসেচক। যেমন আমরা 3 প্রকার খাবার গ্রহণ করি, ক্লাস 7 মনে করতে পারো, কার্বোহাইড্রেট, ফ্যাট এবং প্রোটিন। এবার কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য একটা বিশেষ পদার্থ আছে, তাকে বলা হয় কার্বোহাইড্রেট উৎসেচক। যেমন সুক্রোজ। সুক্রোজ কোথায় পাওয়া যায় স্যার, আখ। আখ যেটা খাচ্ছ মিষ্টি লাগছে, তার সুক্রোজ। চিনি খাচ্ছ, সুক্রোজ। তো চিনি যখন খাচ্ছ সেই চিনিটাকে ভাঙার জন্য একটা বিশেষ উৎসেচক দরকার, দ্যাট ইজ কল্ড সুক্রেজ। সুক্রেজ উৎসেচক কি করছে, সুক্রোজকে ভাঙছে। তেমনি আমরা রুটি খাই, রুটিটা মল্টোজ নামক কার্বোহাইড্রেট দিয়ে তৈরি, মল্টোজ। ওই মল্টোজটা যখন আমরা খাচ্ছি আমাদের এখানে কি আছে, লালা গ্রন্থি আছে, তাই তো? 3 জোড়া লালা গ্রন্থি আছে। এই লালা গ্রন্থি থেকে কি হচ্ছে, ওই মল্টেজ উৎসেচক বেরোচ্ছে। ওই মল্টেজ উৎসেচক মল্টোজকে ভাঙছে। সেজন্য রুটি কিছুক্ষণ চিবানোর পর দেখবো রুটিটা একটু মিষ্টি লাগতে শুরু করে, বিকজ অফ ওই দ্যাট যেখানে গ্লুকোজ তৈরি হয়ে যাচ্ছে, আর গ্লুকোজ হচ্ছে মিষ্টি, গ্লুকোজ হচ্ছে মিষ্টি। তো বেসিক্যালি আমরা এখানে দেখছি কার্বোহাইড্রেটকে ভাঙার জন্য একটা উৎসেচক আছে, সেরকমই প্রোটিনকে ভাঙার জন্য প্রোটিয়েজ উৎসেচক আছে, পেপসিন। তেমনি ফ্যাটকে ভাঙার জন্য উৎসেচক আছে। এই উৎসেচকগুলো আমাদের পাকস্থলীতে আছে, মুখের মধ্যে আছে, এই লালাতে আছে, এগুলো তো সব আছে। এরা কি করছে, খাবারগুলোকে ভাঙছে, ভেঙে ভেঙে একদম ছোট 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 একদম সরল খাবার তৈরি করছে, দ্যাট ইজ গ্লুকোজ। প্রোটিনকে ভাঙলে পরে তৈরি করবে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। তাহলে এগুলো কি হচ্ছে, আমাদের
পাকস্থলীর পরবর্তী ক্ষুদ্রান্ত্রে যাচ্ছে। এবার ক্ষুদ্রান্ত্রের দুটি অংশ তোমরা জানো কিনা আমি জানি না, পড়েছো, ডিওডিনাম আছে আর একটা, তো যাই হোক সরি। তো এই ক্ষুদ্রান্ত্রের মধ্যে আমাদের কিছু বিশেষ স্ট্রাকচার থাকে, গঠন। ধরো এটা যদি সেই ক্ষুদ্রান্ত্রের একটা নালী হয়, আমি কথা মানে বলছি নল ক্ষুদ্রান্ত্রের, তাহলে এর মধ্যে দিয়ে পাকস্থলীর পর থেকে কি হচ্ছে, সেই খাবারটা এখানে ঢুকছে। এখানে কি থাকে, এই ক্ষুদ্রান্তের গায়ে এরকম সরু সরু মূল রোম যেমন আছে না, এরকম স্ট্রাকচার থাকে এরকম, যে এই খাবারগুলো যখন এর মধ্যে দিয়ে যায় তখন এই স্ট্রাকচার গঠনগুলো কি করে সরল খাবারগুলোকে ধরে নেয়। এগুলোকে বলা হয় ভিলাই বা ভিল্লি, ভিলাই বা ভিল্লি। তো এগুলোকে বলা হয় ভিল্লি বা ভিলাই। ওই ভিলাই বা ভিল্লি কি করছে, ওর মধ্য দিয়ে যখন যাচ্ছে খাবারগুলোকে ধরে নিচ্ছে, এবং সেখান থেকে কি আছে তোমার রক্ত, রক্তনালী, ওই গ্লুকোজ গুলোকে রক্তে পাঠিয়ে দিচ্ছে, রক্ত কি করছে কোষে কোষে পাঠিয়ে দিচ্ছে। এত কিছু হওয়ার পিছনে উৎসেচক দায়ী। উৎসেচক না হলে এই টুকরোগুলো তো হবেই না। সেজন্য অনেক সময় আমাদের হজমের প্রবলেম হয়, তখন ডাক্তার বলে তোমার দেখি কি প্রবলেম হয়েছে হজমের। যদি তোমার উৎসেচকের প্রবলেম হয়, কোন উৎসেচকের প্রবলেম, প্যানক্রিয়াটিক নাকি লিভার, কোন, সব জায়গা থেকে উৎসেচক বেরোয়, তখন সেই জায়গাটাকে দেখে এবং ট্রিটমেন্ট শুরু হয়। ক্লিয়ার হয়েছে? আই হোপ বোঝাতে পারছি ব্যাপারটা। তাহলে উৎসেচক দরকার খাবার সংগ্রহের জন্য। আমরা যখন প্রোটিন জাতীয় খাবার হজম করতে পারি না, তখন আমাদেরকে বিশেষ একটা উৎসেচক খেতে হয়। যেমন ধর অনেক সময় যদি মাটন বা এরকম কিছু মাংস শক্ত হয়ে যায়, তখন আমরা পেঁপে ইউজ করি। কাঁচা পেঁপে যদি ওই মাংসের সাথে রান্না করা যায়, ধরো খুব হার্ড মাটন, খুব মানে এরকম শক্ত মাটন আছে, তাহলে সেক্ষেত্রে ওই পেঁপে থেকে এক প্রকারের এনজাইম বা উৎসেচক বেরোয়, যে মাংসকে কি হয় নরম করতে সাহায্য করে। সেজন্য অনেক সময় খাসির মাংসের সঙ্গে আমরা পেঁপে ইউজ করি। তো ওই পেঁপেতে পাওয়া যায়, এই পেঁপে আমাদের বিভিন্ন রকম উৎসেচকের একটা ভান্ডার। সেজন্য পেঁপে চাষ করা হয় উদ্ভিজ্জ ফসল হিসেবে, যেখান থেকে ওই উৎসেচক গুলোকে কালেক্ট করা হয়। তো প্রোটিন পরিপাকের জন্য যে উৎসেচক, সেটা পেঁপে গাছ থেকে আমরা পাই। ক্লিয়ার হচ্ছে কনসেপ্টটা? বুঝাতে পেরেছি ব্যাপারটা? ক্লিয়ার? তো আমাদের দেহে এনাফ সেই রিসোর্স আছে যাতে করে তোমার দেহ ঠিক থাকে। শুধুমাত্র বাইরের খাবার যত অ্যাভয়েড করতে পারবা, যেটা আমি পারি না, তোমাদের বলছি বটে, ঠিক আছে? তো যত অ্যাভয়েড করতে পারবা তত ভালো। সুস্থ থাকবা, আমি সুস্থ নই, তোমরা থাকো সুস্থ, ঠিক আছে? চলো, বুঝতে পেরেছি ব্যাপারটা। এবং এই জৈব অনুঘটক উৎসেচক নিয়ে আমাদের একটা সুন্দর কবিতাও লিখে রেখেছেন, তোমরা বই দেখতে পারো, আমার মনে নাই, ঠিক আছে? তো কবিতাটা একবার পড়তে পারো, যে এনজাইমই সব করছে, কোন জায়গা কি হচ্ছে ভাঙছে, কোনটাকে গড়ছে, এনজাইম সব কিছুই কাজ করছে। উৎসেচককে ইংলিশে এনজাইম বলি আমরা। আলুতে কোন উৎসেচক পাওয়া যায়? আগের দিন ক্লাসে আলোচনা করেছিলাম, তাই তো? মনে আছে নিশ্চয়, কি নাম? ক্যাটালিজ। আলুতে পাওয়া যায় ক্যাটালিজ। শুধু আলুতেই পাওয়া যায় তার কোনো মানে নাই। যদি তুমি মেটে দেখো, খাসির মেটে, সেই মেটেতে অনেক সময় ক্যাটালিজ উৎসেচক পাওয়া যায়, কিন্তু সেই মেটেটা কি হতে হবে, কাঁচা মেটে হতে হবে, মানে রান্না করে নিলে সেই ক্যাটালিজটা নষ্ট হয়ে যায়। সো আমরা আলুতেই নিয়ে আসি, অনেকে ভেজিটেরিয়ান থাকতে পারে। তো আলুতে কোন উৎসেচক পাওয়া যায়? দ্যাট ইজ কল্ড ক্যাটালিজ। আলুকে কাটলে পরে ক্যাটালিজ উৎসেচক পাওয়া যায়। তার মানে এই ক্যাটালিজ উৎসেচক এখানে কাজ করছে কি, আমাদের অনুঘটক রূপে কাজ করে। কি করতে পারে? আমরা যেখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইউজ করছিলাম MnO2, সেখানে যদি আমরা ক্যাটালিজ মানে আলু কাটা দিয়ে দিই, দেখা যাবে সেক্ষেত্রেও বিক্রিয়ার হার বেড়ে যাচ্ছে। তার মানে এই আলুর ক্যাটালিজ উৎসেচক ওই পারঅক্সাইড বন্ধনটাকে ভাঙতে পারছে। আমাদের দেহে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার ফলে পারঅক্সাইড জাতীয় যৌগগুলো তৈরি হয়, আমাদের দেহে তৈরি হচ্ছে, এবং এগুলো খুব টক্সিক। টক্সিক মানে হচ্ছে খুব বিপজ্জনক। এরা কি করে, আমাদের দেহে থাকা ডিএনএ গুলোকে ভেঙে দেয়, নষ্ট করে দেয়। সেই কারণে আমাদের দেহে থাকা ক্যাটালিজ উৎসেচক ওই পারঅক্সাইড গুলোকে ভাঙে, যাতে করে দেহ কোষ ঠিক থাকে। তাহলে আলুতে পাওয়া ক্যাটালিজ উৎসেচকটাকেও তোমরা ভাবতে পারো। তরমুজের বীজে এক প্রকারের বিশেষ উৎসেচক পাওয়া যায়, যেটাকে বলা হচ্ছে কি আমাদের ইউরিয়েজ। উৎসেচক মানে খন্ডিত হবে, হ্যাঁ, এখানে খণ্ডত হবে, ইউরিয়েজ। আমরা একটা পাত্রের মধ্যে কি করতে পারি, ইউরিয়া নিতে পারি। ইউরিয়ার দানা নিলাম, জমিতে, মুড়িতে, দুধে যে ইউরিয়া দেয়, ঠিক আছে? ইউরিয়াই সব জায়গায় খাচ্ছ তোমরা। তো এবার এই ইউরিয়া যদি তুমি দেখো, তাহলে এর কোনো গন্ধ নাই, ইউরিয়ার কোনো গন্ধ নাই। এবং ইউরিয়ার সংকেতটা হচ্ছে CONH2. এটা হচ্ছে ইউরিয়ার সংকেত। ইউরিয়ার কোনো গন্ধ নাই, একদম ফ্রেশ হোয়াইট।
এবার আমরা কি করতে পারি, অড়হর ডালকেও ভিজিয়ে রাখতে পারো, অড়হর ডাল দিয়ে হতে পারে, বা আমরা যে তরমুজের বীজ আছে সেই বীজে বা বীজের যদি বীজটাকে জলের মধ্যে রাখি তাহলে সেখান থেকে একটা বিশেষ উৎসেচক নির্গত হয়, দ্যাটস কল্ড ইউরিয়েজ। এবার ওই তরমুজ ভেজা জল বা ওই তরমুজের বীজের ভেজা জলটাকে যদি আমি এর মধ্যে রেখে দিই তাহলে সেখানে ইউরিয়েজ উৎসেচকটা তৈরি হবে। এবার এই ইউরিয়েজ উৎসেচককে যদি এই ইউরিয়ার সংস্পর্শে নিয়ে আসা যায় তাহলে এখানে ইউরিয়াটা ভেঙে যাবে এবং ইউরিয়া ভেঙে গিয়ে তৈরি করবে তোমার অ্যামোনিয়া NH3। আর অ্যামোনিয়ার গন্ধ হচ্ছে প্রস্রাবাগারে পাওয়া যায় যে ঝাঁঝালো গন্ধ, ঠিক আছে? তাহলে আমরা এটা পদার্থের প্রকৃতি অধ্যায়ে পড়েছো যে আমাদের প্রস্রাবাগারে যে ঝাঁঝালো গন্ধটা পাওয়া যায় অ্যামোনিয়ার গন্ধ সেরকম ঝাঁঝালো গন্ধ। তাহলে এখান থেকে সেই ঝাঁঝালো গন্ধটা তুমি পেতে থাকবে এবং তুমি বুঝবে যে আমাদের যে তরমুজের বীজ নিয়ে আমরা কাজ করছিলাম তার মধ্যে ইউরিয়েজ উৎসেচকটা আছে যেটা কি করছিল, এই ইউরিয়াকে ভেঙে দিয়েছে। আমরা আমাদের দেহ থেকে কোনোদিনও অ্যামোনিয়াকে রেচিত করতে পারি না। তোমার রেচনতন্ত্র পড়বে, রেচনতন্ত্রে আমাদের দেহ বিভিন্ন টক্সিক পদার্থ তৈরি করে, কিটোন বডি হতে পারে, জল তো টক্সিক নয়, এরকমই হচ্ছে এক প্রকার পদার্থ অ্যামোনিয়া। আমাদের দেহে অ্যামোনিয়া তৈরি হতে পারে, কিন্তু যকৃতে অর্নিথিন চক্র হয় এবং যকৃৎ কি করে সেই অ্যামোনিয়াগুলোকে সব ইউরিয়ায় কনভার্ট করে দেয়। অর্থাৎ আমরা প্রস্রাবাগারে বা প্রস্রাবের মধ্য দিয়ে ইউরিয়াকে শরীর থেকে বার করে দিই। তো স্যার ইউরিয়ার তো গন্ধ নয়, কিন্তু পেচ্ছাপ পেলে তো গন্ধ ছাড়ে কেন? কারণ আমরা যখন প্রস্রাব করে ফেলি তখন সেখানে কি থাকে, বিভিন্ন রকমের উৎসেচক বা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া থাকে। তারা কি করে এই ইউরিয়াকে ভেঙে দেয়, ইউরিয়াকে ভেঙে সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া প্রস্তুত করতে শুরু করে দেয়। সেই জন্য প্রস্রাবার থেকে সেই ঝাঁঝালো গন্ধটা বেরোয়, দ্যাটস অ্যামোনিয়ার গন্ধ, আর কিছু না। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আমি আশা করছি বুঝতে পেরেছি। ক্লিয়ার? তো তরমুজের বীজে পাওয়া উৎসেচকটার নাম হচ্ছে ইউরিয়েজ আর আলুতে পাওয়া যায় ক্যাটালেজ। তাপগ্রাহী ও তাপমোচী রাসায়নিক বিক্রিয়া একটু আগে আলোচনা করলাম। তাপগ্রাহী বিক্রিয়া কাকে বলে না, তো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলা হয় তাপগ্রাহী বিক্রিয়া, গ্রাহী গ্রহণ করছে। আর যে বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপমোচী বিক্রিয়া। তাই তাপমোচী বিক্রিয়া কাকে বলে, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলবো আমরা তাপমোচী বিক্রিয়া। যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে বলবো তাপগ্রাহী বিক্রিয়া। আমরা শুরুতেই বলেছিলাম কাঠ, কয়লা এরকম বিভিন্ন পদার্থকে যদি পোড়ানো হয় দহন, তাহলে দহনের ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। সো CO2+ তুমি এখানে তাপ লিখে রাখতে পারো। এই সমস্ত বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। যেমন আমরা যদি পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইডকে জলের মধ্যে ফেলে দিই, ক্যালসিয়াম অক্সাইড বা পোড়া চুনকে জলের মধ্যে ফেলে দিই, তাহলে দেখা যাবে সেই জলের উষ্ণতা এতটা বেড়ে যাচ্ছে যে জল টকবক করে ফুটতে শুরু করছে। সেজন্য গ্রামগঞ্জে আগেকার কালে বাড়িতে কালী পুজো বা দীপাবলির আগে চুন কাম করা হতো, অর্থাৎ চুন রং বা চুন গোলা দিতে হতো। মাটির বাড়ি থাকলে দিত, পাকা বাড়িতেও দিত। তো সেক্ষেত্রে কি করতো, চুনটাকে 2-3 রাত আগে ভিজিয়ে রাখতে হতো। কেন? যাতে চুনটা ঠান্ডা হয়ে যায়, ওর সমস্ত যা রিয়াকশন করার ফলে তাপ উৎপন্ন করার দরকার ছিল সমস্ত তাপ বেরিয়ে যেত। তাহলে চুনের মধ্যে জল দিলে পরে সেক্ষেত্রে কলি চুন তৈরি হয় এবং সেক্ষেত্রে প্রচুর তাপ উৎপন্ন হয়। এটা হলো তাপমোচী বিক্রিয়া। তাপগ্রাহী বিক্রিয়া কি হবে না, তো আমরা একটু আগে প্রথমে উদাহরণ দিয়েছিলাম জলের মধ্যে যদি সামান্য পরিমাণে ইউরিয়া ফেলে দেওয়া হয় তাহলে সেই ইউরিয়াটা অবভিয়াসলি কি হবে, জলকে ঠান্ডা করে দেয়। এটা হচ্ছে তাপমোচী বিক্রিয়া। এখানে আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে পদার্থটি। এরকমই একটা পদার্থ নাম হচ্ছে বেরিয়াম হাইড্রোক্সাইড বা হাইড্রেটেড বেরিয়াম হাইড্রোক্সাইড, শোধক বেরিয়াম হাইড্রোক্সাইড। তার সাথে যদি আমরা অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করাই, বিক্রিয়া করানো হলে একটা পাত্রের মধ্যে দেখা গেছে সেখানে বেরিয়াম ক্লোরাইডের কাদা কাদা মতো থকথকে পদার্থ তৈরি হয়, BaCl2 বেরিয়াম ক্লোরাইড। আর তার সাথে তৈরি হয় অ্যামোনিয়া আর জল এবং প্রচুর পরিমাণে এখানে তাপ শোষিত হয়। যেহেতু প্রচুর পরিমাণে তাপ এখানে শোষিত হচ্ছে সেজন্য এটা হচ্ছে তাপগ্রাহী বিক্রিয়া এবং এতটা পরিমাণ তাপ শোষিত হয় যে সেই পাত্র, যে পাত্রে এই বিক্রিয়াটা করছো তার গায়ের মধ্যে জলের কণা জমে যায়, অ্যাজ ইফ এর ভেতরে বরফ রাখা আছে।
তাহলে বুঝতে পারছো কতটা পরিমাণ এটা তাপগ্রাহী বিক্রিয়া। তাহলে আমরা এখানে তাপমোচী তাপগ্রাহী দু প্রকারের বিক্রিয়ার উদাহরণ শুনলাম। তাপমোচী বিক্রিয়ার ব্যবহার কোথায়? তাপমোচী বিক্রিয়া কোথায় কাজে লাগে? রান্নার কাজে সব থেকে বেশি লাগে। কাঠকে পোড়াচ্ছ, পোড়ানোর ফলে কি উৎপন্ন হচ্ছে? তাপ। সেই তাপ দিয়ে তুমি কি করছো? রান্না করছো। তাপমোচী বিক্রিয়ার ফলে কি হচ্ছে? কয়লাকে পুড়িয়ে আমরা জল ফোটাতে পারছি, কি তৈরি করতে পারছি? বিদ্যুৎ তৈরি করতে পারছি। আর তাপমোচী বিক্রিয়ার আর একটি সব থেকে বড় উদাহরণ তোমরা যদি দেখতে পারো, বাড়িতে যে জানালার গ্রিল গুলো লাগানো হয়, লোহাগুলো লাগানো হয়, সেগুলো সমস্ত জয়েন করা হয় সোল্ডারিং প্রসেস, এবং তার জন্য তাপ দরকার। তাপের ফলে সেখানকার ধাতুটা গলে যায়, গলে গিয়ে জোড়া লাগে। তেমনি আমরা দেখবো যখন বড় বড় রেল ট্র্যাক থাকে, সেই রেল ট্র্যাক গুলোকে কাটতে একটা বিশেষ শিখাযুক্ত আগুনের দরকার পড়ে, তাকে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। ওর মধ্যে কি থাকে? অক্সিজেন গ্যাস আর অ্যাসিটিলিন গ্যাসকে একসাথে পাস করানো হয়, এবং তার ফলে অক্সি অ্যাসিটিলিন শিখার টেম্পারেচার অনেকটা পৌঁছে যায়। তার ফলে লোহা ওখানকার কি হয়? গলে যায়, দিয়ে কেটে যায়। তাহলে তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার কয়েকটা উদাহরণ আমরা এখানে দেখলাম। তার মধ্যে সব থেকে বড় উদাহরণটা হচ্ছে তাপ বিদ্যুৎ তৈরি করা, রান্না করা, আর তার মধ্যে কি দেখলাম? লোহাকে ঝাল করা, বা আমরা কি বললাম? সোল্ডারিং করা, বা লোহাকে কাটা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? বুঝতে পেরেছি আই হোপ। তাহলে তাপগ্রাহী এবং তাপমোচী বিক্রিয়া নিয়ে কোনো সমস্যা কারোর বলবে আমাকে প্লিজ। কি হয়েছে? বুঝতে পেরেছি সবাই? চলো, অক্সি অ্যাসিটিলিন শিখার ব্যবহার এখনই বললাম যে একটা পাইপের মধ্যে দিয়ে কি আছে? অক্সিজেন গ্যাস থাকে, আর একটা জায়গায় কি থাকে? অ্যাসিটিলিন গ্যাস থাকে, দিয়ে এদেরকে অক্সি অ্যাসিটিলিন বলা হয়। অক্সি মানে অক্সিজেন, আর অ্যাসিটিলিন। তাহলে এই অক্সি অ্যাসিটিলিন শিখা প্রচুর হাই টেম্পারেচারে জ্বলে। দেখবে কোনো একটা এরকম নজেল থেকে কি হয়? প্রচুর এরকম করে শিখার মতো বেরিয়ে আসে, তোমরা দেখতে পেয়েছো আমি ঠিক জানি না। দিয়ে সেটা দিয়ে গ্যাস দিয়ে আমরা কি করি? লোহাকে কাটি। তাহলে অক্সি অ্যাসিটিলিন শিখার সাহায্যে আমরা খুব সহজে কি করতে পারবো না? তো কোনো একটা লোহাকে কাটতে পারবো। উই ক্যান কাট। বুঝতে পারছি ব্যাপারটা? আই হোপ ক্লিয়ার হয়েছে অক্সি অ্যাসিটিলিন শিখার ব্যবহার। চলো, জারণ কাকে বলে দেখবো এবার। তো 6:53 এত ক্লিয়ার? কোনো সমস্যা বলবে প্লিজ? কোনো সমস্যা? জারণ কাকে বলে? এই টপিকটা খুব ইন্টারেস্টিং টপিক, একটু ভালো করে পড়বো আমরা। চলো, না তো কোনো পদার্থের সাথে যদি অক্সিজেন যুক্ত হয় অথবা ক্লোরিন যুক্ত হয় তাকে জারণ বলি। কোনো কিছুর সাথে অক্সিজেন অথবা ক্লোরিন যুক্ত হওয়ার ঘটনাকে বলবো জারণ। আবার কোনো কিছুর পদার্থের সাথে থেকে যদি হাইড্রোজেন বেরিয়ে যায় তাকেও জারণ বলবো। তাহলে কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়াকে কি বলছি? জারণ। কোনো পদার্থের সঙ্গে ক্লোরিন যুক্ত হওয়াকে কি বলছি? জারণ। কোনো পদার্থ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া কি বলছি? জারণ। আর কোনো মৌলের পরমাণু বা আয়ন থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায় বা একাধিক ইলেকট্রন বেরিয়ে যায় তাকেও আমরা জারণ বলবো। তার মানে জারণের তিনটি সংজ্ঞা আমরা এখানে দেখতে পেলাম। এক নাম্বার, কোনো একটি মৌল বা যৌগের সঙ্গে যদি অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হয় বা হাইড্রোজেন বেরিয়ে যায়, বা কোনো একটি পরমাণু বা আয়ন থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তার মানে ইলেকট্রন বর্জনকে আমরা কি বলবো? জারণ। ইলেকট্রন গ্রহণকে তাহলে কি বলবি? বিজারণ। জারণের বিপরীতকে বলছি বিজারণ। তাহলে এখানে যা হলো তার বিপরীতটা হবে কি? বিজারণ। উদাহরণ দিচ্ছি দেখ, এখানে দেখ ম্যাগনেসিয়াম একটা পরমাণু আর অক্সিজেন তার সাথে যুক্ত হয়ে তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড। তাহলে এখানে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেন যুক্ত হয়ে কি তৈরি হচ্ছে? ম্যাগনেসিয়াম অক্সাইড। এটা কি জারণ বিক্রিয়া। কেন স্যার? অক্সিজেন এখানে যুক্ত হলো। ক্লিয়ার? বুঝতে পারলি ব্যাপারটা? যেমন ধর আমি যেখানে লিখি 2Fe প্লাস 3Cl2, দেখ লোহার সাথে কি যুক্ত হচ্ছে? স্যার ক্লোরিন। তাহলে এখানে বিক্রিয়ার ফলে তৈরি হচ্ছে 2FeCl3, এটা হচ্ছে কি? জারণ। কেন? এখানে কি যুক্ত হচ্ছে? ক্লোরিন। তাহলে অক্সিজেন যুক্ত হওয়া বা ক্লোরিন যুক্ত হওয়া এটাকে কি বলছো তুমি? জারণ। কোনো পদার্থ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকেও কি বলছি আমরা? জারণ। হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, জারণ। বুঝতে পারছি ব্যাপারটা? ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আর কি হচ্ছে? ইলেকট্রন বেরিয়ে যাওয়া। যেমন ধরো এখানে সোডিয়াম আছে Na, এখান থেকে দেখো একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মাইনাস, দিয়ে তৈরি হচ্ছে Na প্লাস।
কেন? ইলেকট্রন বেরোলে তো প্লাস হবে, হ্যাঁ না বলো? তাহলে এটাকে বলছি আমরা কি? জারণ। সোডিয়ামের সর্বশেষ কক্ষে একটি ইলেকট্রন থাকে, তার মানে সোডিয়ামের টোটাল প্রোটন কটা আছে রে? 11টা। আর ইলেকট্রন কটা আছে? এটা কি জানিস তোরা? পদার্থের গঠন অধ্যায় পড়েছিস তাই তো? সোডিয়ামের প্রোটন সংখ্যা কটা? 11টা। ইলেকট্রন সংখ্যা কটা? ক্লিয়ার হয়েছে? এখন ধর এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, চলো -1e, ই মানে ইলেকট্রন। যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায়, বলতো ইলেকট্রন সংখ্যা কটা হবে? কিন্তু প্রোটন সংখ্যা কটা আছে? তার মানে সোডিয়ামের মধ্যে দেখ একটা প্রোটন এক্সট্রা, তার মানে তার চার্জ এখন +1 হবে, হ্যাঁ না বল? কেন? একটা প্রোটন এক্সট্রা মানে তার প্লাস হয়ে গেছে। তার মানে কোনো একটা জায়গা, মানে কোনো একটা মৌল বা পরমাণু বা আয়ন থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায়, Na প্লাস হবে, প্লাস হবে। আচ্ছা, দুটো বেরোলো, কটা প্লাস লিখবো? দুটো। তিনটে বেরোলে +3। তার মানে আমরা মাথায় রাখবো কোথাও প্লাস আছে মানে ইলেকট্রন ঘাটতি আছে, হ্যাঁ না বলবা? মানে সেখানে ইলেকট্রন কি আছে? নেই। কোন জায়গায় মাথায় প্লাস লেখা আছে, দ্যাট মিনস সেখানে ইলেকট্রন নেই। আমি কি ক্লিয়ার করতে পেরেছি? আমি কোনো এক জায়গায় লিখে দিলাম Al3+, বলো এখানে কটা ইলেকট্রন নেই? 3টি। 3+ আছে, 3টি ইলেকট্রন নেই, মানে এর কাছে 3টি ইলেকট্রনের অভাব চলছে, হ্যাঁ না বলবা? ইজ ইট ক্লিয়ার ফর এভরিওয়ান? এই জায়গাটা কি বোঝাতে পেরেছি? তাই না? দাঁড়াও, জারণ কাকে বলে কি বলছি? জারণ কি? দাঁড়াও, তুমি দাঁড়াও চশমা। হ্যাঁ বলো, জারণ কাকে বলে? কি বললাম বলো? অক্সিজেন যুক্ত হলে জারণ, আর হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ, আর ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ। বসো, তাহলে ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ, ঠিক তো? তাহলে তিনটে জিনিস পড়লাম, অক্সিজেন আর একটা কি ছিল? ক্লোরিনও ছিল, তাই তো? প্লিজ রিমেম্বার যে অক্সিজেন অথবা ক্লোরিন যুক্ত হলে জারণ, হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ, ইলেকট্রন বেরিয়ে গেলে জারণ। 3 নম্বর থাকে। আমরা 3টি গ্লাস নিয়েছি, 3টি গ্লাসের মধ্যে আমরা 3টেতে লোহার পেরেক রেখেছি, একদম নতুন পেরেক। এবং এই পেরেকের মধ্যে প্রথমটাতে আমরা কিছুই দেইনি, নর্মালি রেখেছি। এইটাতে কি দিয়েছি? ভালো করে শুনবা। এটাতে নর্মাল রেখেছি, আর এটাতে কি রেখেছি? সাধারণ জল দিয়ে ওপরে মোমের স্তর দিয়ে দিয়েছি। মোমের স্তর কেন দিয়েছি? যাতে করে বাইরে থেকে অক্সিজেন না ঢুকতে পারে। আর এখানে ফোটানো জল নিয়েছি। ফোটানো জল মানে কি? এখানে ভেতরে কোনো অক্সিজেন নাই, কিন্তু এখানে ভেতরে অক্সিজেন আছে। কেন বলতো? সাধারণ অবস্থায় জলের মধ্যে কিছুটা অক্সিজেন দ্রবীভূত থাকে, তাকে ডিজলভড অক্সিজেন বলা হয়, দ্রবীভূত অক্সিজেন। তো এর মধ্যে কোনো জল নাই, ফাঁকা গ্লাসে কিছু পেরেক ভরে দিয়েছি। এর মধ্যে কি করেছি? জল নিয়েছি, পেরেক নিয়েছি, নর্মাল জল, ওপরে মোম ঢেলে দিয়েছি যাতে মোমের একটা স্তর পড়ে যায়। আর এখানে কি করেছি না, তো এই জায়গাটায় ফোটানো জল নিয়েছি যাতে ভেতরে অক্সিজেন না থাকে, আর তার উপর মোম ঢেলে দিয়েছি যাতে বাইরের অক্সিজেন ভেতরে ঢুকতে না পারে। তার মানে মুদ্রা কথা, এখানে শুধু জল আছে, অক্সিজেন নাই। এখানে জল অক্সিজেন দুটোই আছে, আর এখানে জল নাই, শুধু কি আছে? 5-6 দিন পর যদি দেখা যাবে এই পেরেকটার রংটা চেঞ্জ হয়ে গেছে। দেখা যাবে এই পেরেকের গায়ে একটা বিশেষ পদার্থের মনে হচ্ছে আস্তরণ একটু বাদামি বাদামি টাইপের পড়ে গেছে। তাকে আমরা কি বলবো? অ্যাকচুয়ালি মরচে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি মরচে পড়ার জন্য শুধু অক্সিজেন থাকলেও হবে না, আবার শুধু জল থাকলেও হবে না। একটা বিশেষ শর্তে কোন এক লোহার বস্তুর ওপর মরচে পড়ে, দ্যাট ইজ তার মধ্যে জল আর কি থাকতে হবে? অক্সিজেন। তাহলে জল আর অক্সিজেনের উপস্থিতিতে কোনো বিশুদ্ধ লোহার বা কোনো লোহার গায়ে যে বাদামি রঙের আস্তরণ পড়ে, একটা বিশেষ পদার্থের আস্তরণ তার উপর পড়ে, তাকে বলছি আমরা মরচে। মরচেতে কি লোহার সঙ্গে অক্সিজেন যুক্ত হচ্ছে? হ্যাঁ স্যার। তো লোহার সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, সেক্ষেত্রে মরচে হবে অবভিয়াসলি কি বিক্রিয়া? জারণ বিক্রিয়া। আমি ক্লিয়ার কথা বলেছি, বুঝতে পেরেছি? ক্লিয়ার হয়েছে? বিজারণ কাকে বলে? জারণের বিপরীতকে বিজারণ বলে। তাহলে বলো, অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে কি ছিল? জারণ। তাহলে বেরিয়ে গেলে কি হবে? তাহলে অক্সিজেন ক্লোরিন বেরিয়ে যাওয়াকে বিজারণ বলবা। হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে কি বলছিলাম? তাহলে হাইড্রোজেন যুক্ত হলে কি বলবা? ইলেকট্রন বেরিয়ে গেলে কি বলছিলাম? তাহলে ইলেকট্রন যুক্ত হলে কি বলবা? তাহলে এই হচ্ছে বিজারণের সংজ্ঞা। আই হোপ ক্লিয়ার হয়ে গেছে, কোনো সমস্যা নেই। বা উদাহরণ দিচ্ছি, দেখো
যেমন ধরো কপার অক্সাইড আছে, এই কপার অক্সাইড থেকে তাপ দিলে পরে কপার আর অক্সিজেন তৈরি হয়ে যাচ্ছে। দেখো কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ না বলো? দেখো এর মধ্যে অক্সিজেন ছিল, বিক্রিয়ার পরে অক্সিজেন নাই, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, অক্সিজেনটা বেরিয়ে গেছে। অক্সিজেন বেরিয়ে গেলে কি বিক্রিয়া? বিজারণ। যেমন ধরো এখানে CuO প্লাস H2, দেখো CuO থেকে Cu হয়ে গেছে, অক্সিজেন বেরিয়ে গেছে। তাহলে যে কোনো জায়গায় যদি আমরা দেখি তাহলে এগুলো দেখবো। ক্লিয়ার? আমরা যে ডালডা খাই বনস্পতি, আগে ডালডা খুব ফেমাস ছিল, তোমরা হয়তো জানবে না, তোমার বাবা মারা জানবে। ডালডা আমি যখন ছোট ছিলাম খুব ফেমাস, এবং ডালডাকে লঞ্চই করা হয়েছিল যে ভেজিটেরিয়ানদের জন্য। কারণ তুমি যদি দেখো যারা অ্যাকচুয়ালি ভেগান হয় তারা কি হয়, দুধ জাতীয় পদার্থও খায় না, কারণ তারা কি হয়, কোনো না কোনো প্রাণী থেকে আসছে বলে। কমপ্লিটলি তারা কি হয়, উদ্ভিজ্জ পদার্থের উপর বেস করে থাকে। এবার আমরা যে ঘি খাই সেটা তো দুধ থেকে তৈরি হয়, বা দুধের সর বা মাখন এগুলো থেকে তৈরি হয়, সেই জন্য অনেকে ঘিও খায় না। তো যারা ঘি খায় না তাদের জন্য উদ্ভিজ্জ তেল থেকে আমরা একটা বিশেষ প্রকার ওই ঘিয়ের মতো, বাট অ্যাকচুয়ালি ঘি হবে না, ঘিয়ের মতো পদার্থ পাবো, দ্যাটস কল্ড ফ্যাট, সেটাকে বলছি আমরা ডালডা। তো ওই মানে গাছের যে তেল হয়, বিভিন্ন গাছের তেল, উদ্ভিজ্জ তেল, তার সাথে হাইড্রোজেন যুক্ত করে আমরা সেই ডালডা প্রস্তুত করেছিলাম। তাহলে সেই বনস্পতি বা ডালডা তৈরি করতে আমাদের এই হাইড্রোজেন গ্যাসটা দরকার পড়েছিল উদ্ভিজ্জ তেলকে কি করতে, বিজারণ করতে। তাহলে উদ্ভিজ্জ তেলের বিজারণ পদ্ধতির ফলে আমরা সেই ডালডাটা পেয়েছিলাম। আর ইলেকট্রন যুক্ত হলে Cl মাইনাস। যেমন ধরো উদাহরণ দিচ্ছি, ক্লোরিনের মধ্যে প্রোটন আছে 17টা, ইলেকট্রন আছে 17টা। এবার ধরো ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, একটা ইলেকট্রন গ্রহণ মানে কি রে, বিজারণ। তাহলে ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে দেখ এখন ক্লোরিনের ইলেকট্রন হয়ে যাবে কটা, 18টা, কিন্তু প্রোটন কটা থাকবে। তাহলে যেহেতু ইলেকট্রনের আধান ঋণাত্মক, তাই নিশ্চয়ই Cl এ যেহেতু একটা ইলেকট্রন বেশি, তাই এখানে -1 লিখবো, হ্যাঁ না বলবা? তার মানে কোন জায়গায় যদি মাইনাস থাকে তার মানে সেখানে ইলেকট্রন বেশি আছে, প্লাস থাকলে ইলেকট্রন, মাথায় থাকবে কথাটা। কোন জায়গায় যদি মাইনাস লেখা থাকে তার মানে সেখানে ইলেকট্রন কি আছে, বেশি আছে, প্লাস লেখা থাকলে ইলেকট্রন, মাথায় থাকবে কথাটা। তাহলে জারণ বিজারণ ক্লিয়ার হয়েছে, কনসেপ্ট বুঝাতে পেরেছি সবাইকে? চলো, জারক, বিজারক, জারিত ও বিজারিত পদার্থ বলতে কি বোঝো, সংজ্ঞাটা ডেফিনিশন তোমাদের টেক্সট বই আছে, সেখান থেকেই তোলা। যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি বিক্রিয়া হয়, বিজারণ। তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করেছে অর্থাৎ নিজে বিজারিত হয়েছে, কেন বিজারিত হয়েছে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে। ইলেকট্রন গ্রহণ মানে কি বিক্রিয়া, বিজারণ। ইলেকট্রন গ্রহণ করলে বিজারণ বিক্রিয়ায় নিজে কি হব, বিজারিত হব। যে পদার্থ নিজে বিজারিত হয় তাকে জারক বলা হয়। কি বলা হয়, মুদ্রা কথা, যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি, জারক। যে ইলেকট্রন গ্রহণ করবে সে কি, আর যে ইলেকট্রন বর্জন করবে সে কি হবে, বাস এইটুকু কথা মাথায় রাখতে হবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে যে পদার্থ ইলেকট্রন গ্রহণ করে সে জারক, যে ইলেকট্রন বর্জন করে সে কি হবে, বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে যে ইলেকট্রন গ্রহণ করছে সে কি হচ্ছে, জারক, যে ইলেকট্রন বর্জন করছে সে হচ্ছে বিজারক। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? যেমন ধরো এখানে MnO2 আর 4HCl এর বিক্রিয়ায় MnCl2 ম্যাঙ্গানিজ ক্লোরাইড, ক্লোরিন আর জল তৈরি হচ্ছে। লক্ষ্য করো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে দেখো অক্সিজেন আছে, বিক্রিয়ার ফলে দেখো শুধু MnCl2 তৈরি হয়ে যাচ্ছে, মানে অক্সিজেন কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। আমরা কি বলেছি, অক্সিজেন বেরিয়ে গেলে সেই বিক্রিয়াটার নাম কি বলবো, বিজারণ। তাই দেখো এখানে বিজারণ হয়েছে। এবার যেখানে বিজারণ হয়েছে সেখানে কি ইলেকট্রন গ্রহণ হয়েছে, হ্যাঁ না বলো? তাহলে সেটাকে কি বলবো আমরা, জারক, হ্যাঁ না বলো? তাই যেখানে বিজারণ হবে তার বাঁ দিকটা কি হবে, জারক, আর যেখানে জারণ হবে তার বাঁ দিকে কি হবে, বিজারক। জাস্ট এই রুমে রাখতে হবে। কনসেপ্টটা এইভাবেই, যে যে ইলেকট্রন গ্রহণ করবে সে হবে জারক, অর্থাৎ সে বিজারিত হয়েছে। যে ইলেকট্রন ত্যাগ করবে সে কি হবে, নিজে নিজে জারিত হয়েছে, এবং তাকে কি বলবো আমরা, বিজারক। তাই এখানে বিজারণ হলে বাঁ দিকটা হবে কি, জারক, আর এখানে কি লিখবো তাহলে, বিজারিত পদার্থ, হ্যাঁ না বল? বুঝতে পেরেছি ব্যাপারটা? নিজে কি হয়ে গেছে, সে বিজারিত হয়ে গেছে, নিজে কি হয়ে গেছে, বিজারিত হয়ে গেছে। কেসে দেখুন তো, নিজে বিজারিত হয়ে গেছে। আর এখানে কি হচ্ছে, জারণ, এটা বিজারক, তাহলে এটা কি হয়ে গেছে, জারিত হয়েছে, হ্যাঁ না বল? এটা কি হয়েছে, জারিত হয়েছে। আমি কি বলতে পারলাম ব্যাপারটা? আরো এক্সাম্পল দিয়ে আমরা দেখবো ব্যাপারগুলোকে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা?
চলো, এটা কি বুঝতে পারলাম? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে জারণ ও বিজারণের ধারণা। বলো তাহলে আমরা কি বুঝলাম? কোনো একটা পদার্থ থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে তাকে কি বলা হয়? জারণ। যেমন ধরো আমার কাছে সোডিয়াম আছে, সোডিয়াম যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে সোডিয়াম প্লাস হলো, কি বিক্রিয়া হবে? জারণ। ক্লিয়ার? চলো, আমার কাছে অ্যালুমিনিয়াম ছিল, 3টে ইলেকট্রন ছেড়ে দিলাম, কি বিক্রিয়া হবে? তার মানে আমরা ইলেকট্রন ছেড়ে দিলেই সেটা কি বিক্রিয়া হবে? এবার ভাবো তো, আমার কাছে Fe2+ আছে, আমি কি লিখলাম? Fe3+। আচ্ছা বলো তো, এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে? কি করে বুঝলাম জারণ হয়েছে? ভেরি গুড, লক্ষ্যটা করো, এখানে +2 ছিল মানে দুটো ইলেকট্রনের ঘাটতি, হ্যাঁ না বল? তাহলে মোটা মোটা করে লিখলে দুটো ইলেকট্রন ঘাটতি মানে কম, নাকি রে? আর Fe3+ মানে এখানে কটা ইলেকট্রন কম? 3টে ইলেকট্রন কম। তার মানে দেখ, ইলেকট্রন দুটো কম ছিল, এখানে 3টে কম হয়েছে, মানে ইলেকট্রন সে কি করে দিয়েছে বলতো? ছেড়ে দিয়েছে। হ্যাঁ না বলবি? তো ইলেকট্রন ছেড়ে দিলে সেই বিক্রিয়াটাকে কি বলবি? জারণ। ঠিক বোঝাতে পেরেছি ব্যাপারটা? তার মানে মাথায় কিছু না থাকলে যদি প্লাস হয়ে যায় কি হবে? জারণ। মাথায় যদি 2+, কম প্লাস থেকে বেশি প্লাস যায় তাহলেও কি হবে? বুঝতে পারলাম ব্যাপারটা? ইজ ইট ওকে? পুরো ক্লিয়ার? ধর আমার কাছে ক্লোরিন আছে, দিয়ে সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, কি হলো? Cl-, কি বিক্রিয়া হবে? ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বুঝতে পেরেছি ব্যাপারটা? যেমন ধর আমার কাছে অক্সিজেন ছিল, দুটো ইলেকট্রন গ্রহণ করলো, দিয়ে হলো O2-, কি হবে বিক্রিয়া? বিজারণ। ক্লিয়ার হলো ব্যাপারটা? ইজ ইট ওকে? তাহলে ইলেকট্রন গ্রহণ করলো, বিজারণ হলো। বুঝতে পারছি ব্যাপারটা? না বুঝতে পারছিস বলবি আমাকে প্লিজ। ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে ঘটনা। ওকে চল, আমরা কতগুলো ডেফিনিশন একটু মাথায় রাখবো। মাথায় রাখবি, ক্লোরিনের যোজ্যতা সব সময় কত হবে? -1 ম্যাক্সিমাম, সব সময় কি হবে? -1। আর অক্সিজেন সব সময় কত হবে? -2। মাথায় রাখবে কথাটা? ক্লিয়ার হয়েছে? মনে থাকবে? চল, এফির যোজ্যতা কত হয় বল? পড়েছিস পদার্থের প্রকৃতি বা গঠন চ্যাপ্টারে। মাথায় রাখবি, এফি হয় +2 হয়, তাকে কি বলে? ফেরাস। আর +3 হলে কি বলে? ফেরিক। মনে আছে রে? ফেরাস আর ফেরিক পরিবর্তনশীল যোজ্যতা, লোহার দুটি যোজ্যতা, তাই তো? তেমনি কপারের কি হয়? কিউপ্রাস আর কি হয়? কিউপ্রিক। মনে আছে নিশ্চয়? চল, এই নিয়ে আমরা বিক্রিয়া দেবো। আমাকে রাইমার্টিনটা দে তো, দুটো উদাহরণ দেখবো আস্তে। যেমন একটা বিক্রিয়া আমরা এখানে চয়েস করছি, দেখ ধর এখানে লিখলাম আমি, তাকাবি, Fe+CuSO4 FeSO4+Cu, এটা আমি লিখলাম একটা বিক্রিয়া। এখানে আমাকে জারণ বিজারণ দেখাতে হবে, ভালো করে বুঝবি। ঠান্ডা তো লাগবে বাবা, এসি চলছে। Fe+CuSO4 হচ্ছে FeSO4+Cu। ক্লিয়ার? চল, আই হোপ বুঝাতে পেরেছি ব্যাপারটা। দেখো এখন এই যে Fe, এটা হচ্ছে একটা পরমাণু। পরমাণু যখন মুক্ত অবস্থায় থাকে তার কোনো আধান থাকে না, তাই এটার মাথায় লিখবো সবসময় 0। যে কোনো কিছু মুক্ত অবস্থায় থাকলে তার মাথায় কি লিখবো? 0। চলো তাহলে এখানে Cu মুক্ত অবস্থায় আছে, এটা কি হবে? 0। পরমাণু বলে 0 লিখলাম, পরমাণু বলে কি লিখলাম? চোখ বোর্ডে থাকবে, ক্লিয়ার হয়েছে? ভালো করে জায়গাটা বুঝবে। তাহলে পরে মুক্ত অবস্থায় কোনো পরমাণু থাকলে তার মাথায় কি লিখবো? 0, তার কোনো আধান থাকে। এবার এদিকে তাকাও, CuSO4, এ পুরোটার মাথায় 0 হবে, ভালো করে বুঝবা, পুরোটার মাথায় 0 হবে। ক্লিয়ার? এবার এই যে SO4 আছে, তোমরা পড়েছো সালফেটের যোজ্যতা হয় 2-, হ্যাঁ না বলবা? তোমরা পড়েছো SO4 কত হয়, মাথায় কত হয়? পড়েছিস কিনা বলবি? একটা ছক ছিল, মনে পড়ছে?
যোজ্যতা বলে মনে পড়ছে? চলো, সালফেটের যোজ্যতা 2- হয়, তাই সালফেটের মাথায় কি লিখবি? 2-। তাহলে সালফেটের মাথায় যদি 2- লিখিস, পুরোটা 0 হতে গেলে কপারের মাথায় কত লিখতে হবে? হ্যাঁ না বলবি? ক্লিয়ার? তার মানে এখন যদি আমি এই জিরোর কনসেপ্ট ভালো, এটা কি বুঝতে পেরেছিস? এটা বোঝা গেছে? তো জিরোর কনসেপ্টটাকে যদি বাদই দিয়ে দিই আমি, যে আমি জিরো লিখবো না, তাহলে আমি এখানে যদি শুধু CuSO4 লিখে দিই, তাহলে আমি যদি জিরো না লিখি, তাহলে কি বল, এর মাথায় +2 এর মাথায় -2 লিখতে পারবো? হ্যাঁ না বলবি? চল তাহলে বল এখানে কি লিখবো? SO4 এর মাথায় কি লিখবো? F এর মাথায় কি লিখবো? এতদূর কি কোনো সমস্যা বলবি আমাকে? এই ব্রেক ডাউন কার বুঝতে অসুবিধা হয়েছে বলবি? চটপট বল, কার বুঝতে অসুবিধা? এই এটা বুঝতে পেরেছিস? কার বুঝতে অসুবিধা বলবি? ডাউট আছে? চল তাকাই দিকে। এফির মাথায় 0 আছে, মানে এফির কোনো আধান নাই। এফি থেকে তুই যদি Fe2+, এফি থেকে তুই যদি Fe2+ দেখিস, দেখ এফির মাথায় কিছু নাই, 0, Fe2+ হয়ে গেছে। আচ্ছা, কিছু নাই দিয়ে প্লাস হয়ে গেছে, মানে কি ইলেকট্রন ছেড়ে দিয়েছে? হ্যাঁ না বলবি? ইলেকট্রন ছেড়ে দিলে কি বিক্রিয়া হয়? তাহলে এখানে কি হয়েছে? কে বুঝিসনি বলবি? কে বুঝিসনি বলবি? ক্লিয়ার? চল এদিকে বল, Cu2+ ছিল, 2+ ছিল মানে ইলেকট্রন ঘাটতি ছিল, হ্যাঁ না বলবা? দিয়ে Cu0 হয়ে গেছে, মানে ইলেকট্রন সে গ্রহণ করেছে, হ্যাঁ না বলবি? ঠিক তো, ইলেকট্রন গ্রহণ করেছে, তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি হয় রে? বিজারণ। আর একটু আগে কি বললাম? যেখানে জারণ আছে তার বাঁ দিকে কি লিখবা? কি বললাম? দেখো, জারণ হয়েছে তার বাঁ দিকে কি লিখবো? তাই তো লিখেছি, জারণ যেখানে তার বাঁ দিকে কি, আর বিজারণ তার বাঁ দিকে কি লিখবো? তাহলে বুঝাতে পেরেছি? কার সমস্যা বলবি আমাকে প্লিজ? কার সমস্যা বলবি আমাকে? সমস্যা আছে কিছু বলবে? চল সেম প্রবলেম নেবো, এটা মিটাতে পারবো, হয়ে গেছে এটা বোঝাতে। চল সেম টাইপের বিক্রিয়া নিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় আমাদের। Zn প্লাস নিজেরা করবে CuSO4, ZnSO4 প্লাস Cu, চলো নিজেরা করবে, দেখবো একটু চট করে। একদম এরকম টাইপের দেখো, চেষ্টা করবে করার। বুঝে করবে, আন্ধাধুন যা আছে টুকে দিলাম তা নয়। ভেরি গুড, সবাই ঠিকঠাক করছো। তোমার খাতা কই? ওর খাতা কই? খাতা আনতে ভুলে গেছো? দারুণ ব্যাপার তো, পড়তে আসছো খাতা ভুলে, থাক মিলিয়ে নাও। বলো, জেড এর মাথায় কি লিখবো? সিউর মাথায় কি লিখবো? SO4 এর মাথায়, জেড এর মাথায়, এটাই কি হবে? ক্লিয়ার? চলো Zn দেখো, Zn 0 থেকে স্যার Zn2+ হয়েছে, মানে ইলেকট্রন ছেড়েছে, হ্যাঁ না বলবে? তাহলে ইলেকট্রন ছাড়লে কি হবে? তাহলে এখানে কি লিখবো? হ্যাঁ না বলবা? তাহলে Cu2+ থেকে Cu0 হয়েছে, তাহলে স্যার ইলেকট্রন নিশ্চয়ই কি করেছে? গ্রহণ করেছে, কম থেকে বেশি হয়েছে, তাই না? তাহলে কি হবে? বিজারণ। তাহলে এটা কি লিখবো? কার সমস্যা বলবে প্লিজ? কার সমস্যা বলবে? হয়েছে? এটা মেলালাম। চলো, CuO প্লাস H2, Cu প্লাস H2, চলো চটপট করে ফেলো।
বল ও কত হয়, ও কত হয়, ও -2 হয়, ঠিক তো? তাহলে সিউর মাথা কত লিখবি? +2। ভেরি গুড, করো। বৈভব বুঝছো? কর কর। অমিয়াংশু করছিস? বুঝে গেছিস? কই কর, ওটা কর দেখি। করো করো করো। তাহলে সরি, ওর মাথায় কি লিখবো? আর সিউর মাথায় জানো তো ও সবসময় কি লিখবো? -2। তেমনি H2 মাথায় কি লিখবো স্যার? ঠিক তো? বলো সিউর মাথায় কি লিখবো স্যার? এবার ওর মাথায় কত লিখবো? H2 মাথায়। এইটাই সমস্যা দেখ এবার। H2 মাথায় +2 কেন লিখবো? তাকা, এই পুরোটা +2 হবে, হ্যাঁ না বল? কিন্তু H তো 2 আছে, মানে দুটো H মিলে কত হয়েছে? +2। তাহলে এক একটা H কত হবে? দুটো H মিলে কত হয়েছে? +2। তাহলে এক একটা H কত হবে? বুঝলি না ব্যাপারটা? H2 মিলে কত হয়েছে? +2। তাহলে এক একটা H কত হয়েছে? বুঝলাম ব্যাপারটা? এটা হচ্ছে লজিক। তুমি +2 লিখতে পারো, দ্যাট ডাজন্ট ম্যাটার এট অল। আমরা এখানে বলছি দুটো দুটো +1 মিলে কত হবে? এখানে +2ই তো হবে, হ্যাঁ না বলবি? তাই আমরা +1 লিখলাম, অসুবিধা নেই কিছু। চলো এদিকে দেখ, Cu2+ থেকে Cu0 হয়েছে। ইলেকট্রন এখানে ঘাটতি ছিল, ঘাটতিটা মিটে গেছে, হ্যাঁ না বল? তাহলে ইলেকট্রন সে কি করেছে? গ্রহণ। ইলেকট্রন গ্রহণ মানে কি হবে? আর অক্সিজেন বেরিয়ে গেলে কি বলি? বিজারণ। দেখ অক্সিজেন বেরিয়ে গেছে বলে এখানে কি হয়েছে? বিজারণ। তাহলে এটা কি লিখবো আমরা? জারক, হ্যাঁ না বলবি? তেমনি বল H2 ছিল, এখানে H+1 হয়ে গেছে, মানে ইলেকট্রন সে কি করেছে? বর্জন। বর্জন করলে কি হবে? জারণ। তাহলে এটাকে কি লিখবো? বল জারণ বিজারণ ভালো করে বুঝেছিস? আর কি সমস্যা আছে বল? বাড়িতে এবার প্র্যাকটিস করলে পারবি? বাড়িতে এবার প্র্যাকটিস করলে পারবি? বলতো আমরা এখানে যে বিক্রিয়াগুলো করলাম, দেখ কোনো জায়গায় ইলেকট্রন গ্রহণ হলে কোনো জায়গায় ইলেকট্রন কি হচ্ছে? বর্জন হচ্ছে। তার মানে জারণ বিজারণ সর্বদা একসঙ্গে ঘটবে, হ্যাঁ না বল? তার মানে কোনো জায়গায় যদি জারণ থাকে, অন্য জায়গায় সেখানে কি হবে? বিজারণ। বুঝাতে পেরেছি না বুঝতে পারিসনি? তার মানে ইলেকট্রন গ্রহণ হলে কোনো না কোনো জায়গায় ইলেকট্রন বর্জন তো হবে। তো ইলেকট্রন গ্রহণ হলে ইলেকট্রন তো বর্জনও হবে। তাহলে গ্রহণকে আমরা কি বলছি? বিজারণ। তাহলে বর্জনকে কি বলবো? জারণ। সেই জন্য জারণ বিজারণ সর্বদা একসঙ্গে, সেই জন্য আমরা কি বলবো? জারণ বিজারণ সর্বদা একসঙ্গে ঘটে। বুঝতে পেরেছিস? যে কোনো একটা বিক্রিয়া দিয়ে এটা কি প্রমাণ করা যেতে পারে? হ্যাঁ না বলবি? যে কোনো একটা বিক্রিয়া দিয়ে দিব। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝতে পেরেছিস না বুঝতে পারছিস বলবি? কে বুঝতে পারছিস বলবি? কার সমস্যা বল? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? চল অনুভা দাঁড়াও, তোমাকে আমি Sn2+ দিলাম, দিয়ে বললাম Sn4+ হলো, বলো জারণ হয়েছে না? ওকে বলতে দেবে জারণ হয়েছে না বিজারণ হয়েছে? Sn2+ থেকে Sn4+ হয়েছে, জারণ না বিজারণ হয়েছে বলো? ওকে বলতে দাও। হ্যাঁ, ইলেকট্রন, আমি কি এক্ষুনি সব বুঝিয়ে দিলাম এগুলো? দাঁড়াও দাঁড়াও, ওকে বলতে দাও। ইলেকট্রন ত্যাগ করেছে, বসো। তাহলে দেখতে পাচ্ছ 2+ থেকে 4+ হয়েছে, মানে ইলেকট্রন কি করেছে? সে ত্যাগ করেছে। ইলেকট্রন ত্যাগ করা মানে কি রে? জারণ। আমি এখানে বারবার বলে দিলাম +2 থেকে বেশি প্লাস হয়ে গেলে পরে সেটা কি হয়? জারণ। বুঝতে পেরেছি ব্যাপারটা না বুঝতে পারিসনি? তাহলে উল্টোটা 4+ থেকে 2+ হলে কি লিখতাম? বিজারণ। বুঝতে পেরেছি ব্যাপারটা না বুঝতে পারিসনি? ক্লিয়ার হয়েছে? ওকে অর নট? সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা? পারবি এবার এখান থেকে কোশ্চেন? জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এটা পারবি এবার? চল H2S + 2FeCl3 বিক্রিয়াটা দেখি। তাহলে স্যার H2S + 2FeCl3 2HCl + S + FeCl2, বড় জায়গা লাগবে, দেখ এখানে করছি, দেখ H2S + 2FeCl3 2HCl + S + 2FeCl2। চল তাকা, তাকাবি বল। এখানে এস আছে, মানে এস এর মাথায় কি লিখবো বল? এদিকে তাকা, এস এখানে হবে -2, কেন? H2 আছে, তাহলে কত হয়ে যাবে? +2, মানে 1ও লেখা যায়, হ্যাঁ না বলবি? চল এক একটা ক্লোরিন কত করে হয়?
বল, একটু আগে বললাম ক্লোরিন কত হয় -1, হ্যাঁ না বলবি? কটা ক্লোরিন আছে? তাহলে ক্লোরিন কত আসবে মাথায়? -3। তাহলে এফির মাথায় কত লিখবি? আবার -3, +3 লিখবি না? +3 আর এখানকার -3 কত হয়ে যাবে? বুঝতে পারি না। এক একটা ক্লোরিন কত করে হয়? -1। ক্লোরিন কটা আছে? তাহলে মাথায় কত বসবে? -3। তাহলে এখানে কত বসবে? ওকে, চলো এফি দেখো, এক একটা ক্লোরিন কত করে হয়? -1। সিএল কটা আছে এখানে? তাহলে মাথায় কত হবে? এফি কত হবে? এবার ক্লোরিন গুলোর কোনো দরকার নাই বলে ক্লোরিন গুলো তুমি মিটিয়ে দিতে পারো, এগুলো লাগে না ক্লোরিন গুলো। হ্যাঁ, ক্লোরিন গুলো কোনো দরকার নাই। চলো এবার তাকাও, হয়ে গেছে। দেখো তাকাবে, এস থেকে এস এ যাও। -2 ছিল মানে ইলেকট্রন দুটো কম ছিল, হ্যাঁ না বলবে? আর এখন S0 হয়ে গেছে মানে ইলেকট্রন পেয়ে গেছে সে, হ্যাঁ না বল? মানে ইলেকট্রন কি করেছে সে? -2 ছিল মানে ইলেকট্রন বেশি ছিল, আর S0 হয়েছে মানে নর্মাল হয়ে গেছে। ইলেকট্রন বেশি ছিল, মাইনাস থাকলে ইলেকট্রন বেশি হয়। তাহলে বেশি ছিল ইলেকট্রন, এখন ইলেকট্রন নেই মানে ইলেকট্রন সে কি করে দিয়েছে? ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলে কি বিক্রিয়া হয়? জারণ, হ্যাঁ না বলবি? আবার দেখ, হাইড্রোজেন বেরিয়ে গেলে কি বিক্রিয়া হয়? হাইড্রোজেন বেরিয়ে গেলে কি হয়? আরে হাইড্রোজেন বেরিয়ে গেলে জারণ হয়। হাইড্রোজেন যুক্ত হলে কি হয়? বিজারণ। অক্সিজেন ক্লোরিন যুক্ত হলে কি হয়? জারণ। অক্সিজেন ক্লোরিন বেরিয়ে গেলে কি হয়? হাইড্রোজেন এখানে কি বেরিয়ে যাচ্ছে? হাইড্রোজেন বেরিয়ে গেলে কি বিক্রিয়া হবে? এই তো জারণ। দেখো S-2 ছিল, ইলেকট্রন বেশি ছিল, ইলেকট্রন এখন কমে গেছে, 0 হয়ে গেছে, মানে কি সে কি করেছে? জারণ। তাহলে এটাকে কি বলবো? বিজারক, হ্যাঁ না বলবি? দেখ Fe3+ আছে, দেখতে পাচ্ছিস? Fe3+ থেকে Fe2+ হয়েছে। বল, এখানে 3টে ইলেকট্রন কম ছিল আর এখন 2টো ইলেকট্রন কম আছে, মানে কি সে ইলেকট্রন নিয়েছে, হ্যাঁ না বলবি? তো ইলেকট্রন গ্রহণ করলে কি বিক্রিয়া হবে? বিজারণ। বুঝতে পারলি ব্যাপারটা না বুঝতে পারিসনি? ক্লিয়ার হয়েছে? বল, এবার এইটা বাড়িতে নিজেরা ট্রাই করতে পারবো, তাই এইটাই তোদের হোমওয়ার্ক থাকবে বাড়িতে। বুঝতে পারলি ব্যাপারটা? পারবি এবার করতে? আচ্ছা বল, ZnCuSO4 তো করে দিলাম নাকি, হ্যাঁ না বলবি? ক্লিয়ার? এই দুটো আছে। আচ্ছা এটাও বোধহয় করে দিলাম নাকি? একটু আগে তো করে দিলাম Zn+FeSO4। এই দুটো করে দিয়েছি, একটা বাড়িতে থাকবে, ট্রাই করবে। ক্লিয়ার? পারবো রে? পারবি? বেটা স্যার সব পারবো, তাই না? মোর্চে পড়া কি লিখতে হবে? বই আছে তোদের, টেক্সট বই থেকে, তোদের টেক্সট বই থেকে নেওয়া। মোর্চে পড়া জারণ ও বিজারণ বিক্রিয়া। মোর্চে যখন পড়ে, ধরো এটা হচ্ছে একটা লোহা খণ্ড, লোহার মধ্যে থাকে Fe, লোহার মধ্যে থাকে Fe। Fe এখানে কি করে? ইলেকট্রন বর্জন করে। তাই মোর্চের ক্ষেত্রে যে জারণ বিক্রিয়াটা হয় না, সেই বিক্রিয়াটা হয় লোহার মধ্যে। সেই লোহা কি করে? ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর Fe2+ থেকে আবার Fe3+ তৈরি হয়। তার মানে মোর্চে পড়ার সময় লৌহ খণ্ড যার উপর মোর্চে পড়বে, সেই ইলেকট্রন কি করবে? ত্যাগ করবে। আর ইলেকট্রন ত্যাগ করলে সেই বিক্রিয়াটার নাম কি বিক্রিয়া? জারণ। সেই জন্য এখানে জারণ বিক্রিয়া হয়। কিন্তু আমরা যদি বিজারণ বিক্রিয়া দেখতে চাই, তাহলে সেক্ষেত্রে জলে হয়, জলের ক্ষেত্রে হয়, তাই না? সেখানে জল ভেঙে যায়, জল ভেঙে গিয়ে কি তৈরি করে? অক্সিজেন। তো বল, কোনো কিছু থেকে যদি অক্সিজেন বেরিয়ে যায় সেটাকে কি বলি আমরা? বিজারণ। তাহলে যখন জল থেকে আমাদের অক্সিজেন তৈরি হবে, জল থেকে যখন অক্সিজেন তৈরি হবে, তখন সেই বিক্রিয়াটা হচ্ছে বিজারণ বিক্রিয়া। তাহলে লোহায় মোর্চে পড়ার সময় আমরা দেখছি লোহা ইলেকট্রন ত্যাগ করছে বলে সেখানে কি তৈরি হচ্ছে? জারণ। আর এখানে জল অক্সিজেন ছেড়ে দিয়ে হাইড্রোজেন প্রস্তুত করছে, অর্থাৎ সেখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে, এটা কি হচ্ছে? বিজারণ। সেজন্য মোর্চে পড়াকে আমরা একত্রে কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া। বুঝতে পেরেছি ব্যাপারটা? মোর্চে পড়াকে কি বলবো? জারণ বিজারণ বিক্রিয়া, কারণ এখানে জারণও ঘটছে, তার সঙ্গে কি ঘটছে? বিজারণও ঘটছে। মোর্চে পড়ার সময় আলো উৎপন্ন হয় না, কিন্তু মোর্চে পড়ার সময় দেখা যায় খুব খুব অল্প পরিমাণ তাপ উৎপন্ন হয়। সেই জন্য মোর্চে পড়াকে অনেক সময় আমরা মৃদু দহন বিক্রিয়া বলি। হ্যাঁ, তো মোর্চে পড়াকে অনেক সময় মৃদু দহন বিক্রিয়া বলা হয়। কেন? কারণ মোর্চে পড়ার সময় সামান্য পরিমাণে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। তাকে বলছি কি আমরা? মৃদু দহন বিক্রিয়া। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? তাহলে মোর্চে পড়াকে আমরা কি বলছি? মৃদু দহন বিক্রিয়া। ইজ ইট ওকে? বুঝতে পেরেছি? ক্লিয়ার সবার? ওকে, কোনো সমস্যা বলবে আমাকে প্লিজ। এনি ডাউট? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? মোর্চে পড়া নিবারণের উপায়।
তো মরচে পড়া নিবারণের সব থেকে বড় উপায় হচ্ছে তার উপর বিশেষ পদার্থের প্রলেপ দেওয়া। জিঙ্ক দস্তা, আমরা যে বাড়িতে লোহার বালতি ইউজ করি তার উপর একটা বিশেষ পদার্থের আস্তরণ দেওয়া থাকে, সেটা হচ্ছে জিঙ্ক দস্তা। এই দস্তা কি হচ্ছে, খুব নিষ্ক্রিয় প্রকৃতির পদার্থ হয়, কোনো রকম নিষ্ক্রিয় প্রকৃতির পদার্থ হয়। তো নিষ্ক্রিয় প্রকৃতির পদার্থ হওয়ার জন্য এটা সহজে লোহাকে জল এবং অক্সিজেনের সংস্পর্শে আসতে দেয় না। এবার লোহার সঙ্গে যদি জল আর অক্সিজেন না মেশে তাহলে বিক্রিয়ায় মরচে কোনোদিন পড়তে পারেই না। সেই জন্য গ্যালভানাইজেশন প্রসেসে লোহার ওপর কি করা হয়, জিঙ্কের প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতিটাকে আমরা বলছি গ্যালভানাইজেশন, এবং এর ফলে মরচের হাত থেকে লোহাকে রক্ষা করা যায়। যেমন আমরা বাড়িতে লোহার যে গ্রিল গুলো বসাই তার গায়ে আমরা রং করে দিই, দেখতে ভালো লাগে, কিন্তু তার মূল কারণই হচ্ছে লোহায় যাতে মরচে না পড়ে যায়। তো লোহায় মরচে পড়ার হাত থেকে আরেকটা উপায় হচ্ছে কি, আমরা তার উপর রং বার্নিশ বা এরকম কিছু পদার্থ ইউজ করলে পরে মরচে পড়বে না। ঠিক আছে, যাও আমরা যদি আপেল বা এরকম ডাব, এখন তো গরমকালে প্রচুর ডাব বিক্রি হয় দেখবি, যদি কেটে রাখি তাহলে দেখবো কিছুক্ষণ পর সেই ডাব বা ওই আপেলটা লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে যায়। কেন হয় এরকম? তো প্রথম কথা, যে যখন ডাবের ভেতরটা এরকম পুরোপুরি অ্যাজ এ হোল কোনো কাটাকুটি করা হয়নি, ডাবের ভেতরে তো উৎসেচক আছে, কিন্তু সেই উৎসেচক অক্সিজেনের ডাইরেক্ট সংস্পর্শে থাকে না। কিন্তু যখনই ডাবকে কাটা হবে তখন এই সাদা অংশের মধ্যে কি থাকবে, প্রচুর উৎসেচক, সেগুলো বাতাসের অক্সিজেনকে টেনে নেবে এবং তার ভেতরে কি হবে, বিক্রিয়া ঘটবে। কি বিক্রিয়া হবে? জারণ। জারণ কেন হবে? অক্সিজেন গ্রহণ করছে। তো এই জারণ বিক্রিয়ার ফলে এই উৎসেচকের এইখানে একটা কেমিক্যাল রিয়াকশন হবে এবং এই দাগটা বা রংটা পরিবর্তন হয়ে যাবে। আপেলের ক্ষেত্রেও সেম হয়, আপেল গোটা এসে তার ভেতর রং একদমই চেঞ্জ হবে না, কিন্তু যখনই আপেলকে তুমি কাটবে, কেটে ফেলে রেখে দেবে, দেখবে লাল লাল হয়ে যাবে। তার কারণ কি, আপেলের ভেতরে কি আছে, উৎসেচক আছে, তারা কি হচ্ছে, অক্সিজেনের সংস্পর্শে আসছে এবং কি করছে, বিক্রিয়া করে নিচ্ছে, এবং বিক্রিয়ার ফলে সেই ছোপ ছোপ দাগগুলো পাওয়া যাচ্ছে। আমরা যদি অনেকদিন রান্না করি, রান্না করার ফলে যদি তেলটাকে রেখে দেওয়া হয়, সেই তেলটাকে দেখবে একটা রকম তেল চিটে গন্ধ বেরোয়, নর্মাল তেলের মতো আর লাগেই না। কারণ তেলকে যদি উন্মুক্ত অবস্থা রাখো, খোলা অবস্থা রেখে দাও, তাহলে সে বাতাসের অক্সিজেনকে ধরে নেবে, এবং বাতাসের অক্সিজেনকে ধরে নিলে পরে সেই তেল বা তার মধ্যে যে ফ্যাট জাতীয় পদার্থ আছে সে অক্সিজেনের সাথে কি করে নেবে, বিক্রিয়া করে নেবে, এবং সেই বিক্রিয়া করার ফলে সেখানে ওই একটা পদার্থ তৈরি হবে জারণ ক্রিয়ার ফলে, এবং সেই পদার্থ থেকে ওই তেল চিটে গন্ধটা বেরোবে। সেই জন্য তেলকে খোলা অবস্থায় রাখা কোনোদিন উচিত নয়। তেলকে অলওয়েজ কি করতে হবে, ঢাকনা দিয়ে বন্ধ রাখতে হবে। বেশি দিন তেলকে যদি খোলা অবস্থায় রেখে দাও তাহলে সেখান থেকে তেল চিটে গন্ধ বেরোবে অক্সিজেনের সাথে রিয়াক্ট করে। ক্লিয়ার হয়েছে? আমরা চ্যাপ্টার এখানেই শেষ করলাম। কোনো সমস্যা চ্যাপ্টার নিয়ে বলবে আমাকে? নেই? ওকে।